বাকি পার্টস অফ স্পিচ গুলো থেকে ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, ডেফিনেটলি ওকে। অনেকে দেখতে হচ্ছে দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি। লাস্ট ক্লাসের পর অনেক দিন গ্যাপ হয়েছে। একদমই টেনশন করবেন না হানিফ, আপনি যখনই শুরু করবেন শুরুটা তখনই হবে। তবে একদম যদি মনে করেন যে আপনার বয়স শেষ ঠিক তখনই শুরু করলেন এবং বললেন যে এখনই আমি শুরু করছি, এখন শুরু হবে, আসলে ব্যাপারটা তখন আর তেমন হবে না। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি আপনাদের পর্যাপ্ত বয়স থাকে 1 বছর 2 বছর বা 5-7 বছর, যার যেটাই রয়েছে, আপনি যদি একটু কনফিডেন্ট হন, একটু কথা শুনে চলেন, বিশ্বাস করেন, আপনি ডেফিনেটলি ডেফিনেটলি একজন ইসলামী ব্যাংকের ব্যাংকার হতে পারবেন। এটা আপনি নিশ্চিত থাকেন। ওকে, সো আমি একটু কনফার্মেশন নিতে চাই আমাদের অনলাইন টিম যারা রয়েছেন, অফিসাররা যারা রয়েছেন, নিশ্চয়ই আমাকে কনফার্ম করবে যে আমি আসলে ক্লাস শুরু করবো কিনা। আমরা মূল টপিকে চলে যাবো ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে নাউন এবং আরেকটি হচ্ছে পার্টস অফ স্পিচের দুটি গুরুত্বপূর্ণ টপিক। একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। এটা থেকে আমরা সব সময় প্রশ্ন আসতে দেখি। সেটা ইট ক্যান বি বিসিএস অর আদার এক্সাম। বিসিএস সহ বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি দেখবেন যে এই নাউন প্রোনাউন থেকে প্রশ্ন এসেছে। এবং গত জাস্ট লাস্ট যে প্রাইমারি পরীক্ষা ছিল, সেখানেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে গার্ল, গার্ল শব্দটি কোন নাউন ছিল, গার্ল শব্দটি একটা কমন নাউন ছিল। তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো। So, আমি একটু আমাদের অনলাইন টিম থেকে একটু কনফার্মেশন নেই, কারণ যেহেতু আজকে লাইভ স্ট্রিমিং এর ব্যাপার রয়েছে। আপনারা বিচলিত হবেন না, বিকজ হচ্ছে ক্লাস করতে এসেছেন, ধৈর্য ধরে বসবেন, কথাবার্তা শুনবেন। ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। আপনাদের নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে। সো ওকে, সো আমি একটু দেখতে চাই। ওকে, সো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত ছিলেন, তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, আজকে আমরা কথা বলবো বেসিক্যালি নাউন প্রোনাউন, কিন্তু আমি একটা বিষয় নিয়ে কনফার্ম করতে চাই, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই ব্যাপারটা আসলে কি, এর একটা ভুল ধারণা আপনাদেরকে আগে আপনাদের মন থেকে দূর করতে চাই। পার্টস শব্দের অংশ হচ্ছে, শব্দ অর্থ হচ্ছে অংশগুলো। এই পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশগুলো। আর অফ স্পিচ, অফ অর্থ তো আমরা সবাই জানি এর, আর স্পিচ অর্থ হচ্ছে বাক্য। স্পিচ অর্থ হচ্ছে বাক্য বা বক্তব্য, বক্তব্যটাই আসলে বাক্য। সো বাক্যের যে অংশগুলো রয়েছে এটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। আমি আবার বলছি, বাক্যের যে প্রতিটা অংশ আছে, যেমন আমি যদি লিখি আই ওয়ান্ট, আমি চাই, টু টিচ ইউ ইংলিশ, টু টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাতে চাই বা আমি আপনাদেরকে ইংরেজি শেখাতে চাই। তো শিক্ষার্থী, এই সেন্টেন্সটি যদি আপনি খেয়াল করেন, ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যে আই এখানে একটা প্রোনাউন, ওয়ান্ট একটা ভার্ব, টু একটা প্রিপোজিশন, টিচ আর একটা ভার্ব, ইউ একটা প্রোনাউন, ইংলিশ একটা নাউন। একটা সেন্টেন্সে বা একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। আবার বলছি, একটা সেন্টেন্স বা একটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দ, প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ তাকে হতেই হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? যে একটা বাক্যে, একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকুক, সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এর মধ্যে প্রথমেই রয়েছে নাউন, তারপরে রয়েছে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, সো এই পার্টস অফ স্পিচ গুলো আমরা চেনার চেষ্টা করব একটু ডিফারেন্ট ওয়েতে, টেকনিকের মাধ্যমে, বিভিন্নভাবে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুরুতে একটা ভুল ভাঙতে চেয়েছিলাম, সেটা একটু খেয়াল করবেন। যেমন আই ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। এখানে একটা ওয়াটার রয়েছে। আবার আমি লিখতে পারি আই হ্যাভ আ ওয়াটার পট, আই হ্যাভ আ ওয়াটার পট, আই হ্যাভ আ ওয়াটার পট, আমার একটা পানির পাত্র আছে। এবার আমি লিখতে পারি হি ওয়াটার্স দ্য প্লান্ট, হি ওয়াটার্স দ্য প্লান্ট, সে গাছকে পানি দেয়। অথবা আই ওয়াটার দ্য প্লান্ট দিয়ে দিই আমি, নাহলে অনেকে বিভ্রান্ত হতে পারেন। আই ওয়াটার দ্য প্লান্ট দিয়ে দিই, আই ওয়াটার দ্য প্লান্ট, এখানে ওয়াটার আছে, আই ওয়াটার দ্য প্লান্ট। ওকে, এরপর আমি লিখতে পারি যে এনিম্যাল, এনিম্যাল লিভ, এনিম্যাল লিভস, এনিম্যালস লিভ ইন ওয়াটার,
একটু খেয়াল করবেন, এই তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্সের প্রত্যেকটাতেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন ভাবে ওয়াটার বসেছে, এবং সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে। প্রত্যেকটাতে ওয়াটার আছে। এবার আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে কিভাবে একই ওয়ার্ড ভিন্ন রকম পার্টস অফ স্পিচ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি ড্রিঙ্ক। এই যে ড্রিঙ্ক, হি ড্রিঙ্ক ওয়াটার, আমরা যদি প্রশ্ন করি কি পান করে বা কাকে পান করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে, তাহলে অর্ডারটা হচ্ছে এখানে নাউন। অর্ডারটা হচ্ছে নাউন। আবার খেয়াল করবেন, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ, পরেরটি হয় কিন্তু নাউন। খেয়াল করলেন উপরে অর্ডারটা ছিল নাউন, কিন্তু নিচের সেন্টেন্সে অর্ডারটা কিন্তু হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আবার আমরা দেখতে পাচ্ছি আই ওয়াটার দ্য প্লান্ট, আমি গাছে পানি দেই। আই হচ্ছে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমি পানি দেই, পানি দেওয়া বোঝাচ্ছে কোনো কাজ করা, হওয়া যাওয়া হয় ধরে বোঝালে আমরা সেটাকে ভার্ব বলি। তাহলে আমি পানি দেই, কোথায় পানি দেই? দ্য প্লান্ট, গাছে পানি দেই। তাহলে ওয়াটারটা কিন্তু এখানে ভার্ব হয়ে গেল। আবার আমরা জানি যদি ভার্বকে কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো যদি প্রশ্ন করা যায় ভার্বকে, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব। আমরা যদি প্রশ্ন করি এনিম্যাল লিভ, এনিম্যাল থাকে বা বসবাস করে ইন ওয়াটার, কোথায় বসবাস করে? পানিতে। তো এই যে পানিতে স্থান বুঝিয়েছে, স্থান বোঝালে কিন্তু সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়। খেয়াল করেছেন, একই ওয়াটার কোথাও ছিল নাউন, কোথাও হয়েছে সে অ্যাডজেক্টিভ, কোথাও হয়েছে সে ভার্ব, আবার কোথাও হয়েছে অ্যাডভার্ব। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সেন্টেন্সে ব্যবহৃত যে কোনো শব্দ যে কোনো পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে। আমরা নিশ্চয়ই এইভাবে মুখস্থ করবো যা না, যে ওয়াটার মানে নাউন, এটা নাউনই, ওটার হচ্ছে পানি, এটা সবসময় নাউন। নো, এটা যে কোনো। সো যে কোনো শব্দ যে কোনো পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে, এটা সবাই কিন্তু মাথায় রাখবো। আরেকবার বলছি যে পার্টস মানে হচ্ছে অংশ, স্পিচ মানে হচ্ছে বাক্য, আর অফ মানে হচ্ছে এর। তো বাক্যের যে অংশগুলো আছে সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। একই সেন্টেন্সে ব্যবহৃত যে কোনো শব্দ যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, কোনো পার্টস অফ স্পিচ ফিক্সড না যেটা এটা এরকমই হবে। সো পার্টস অফ স্পিচের মধ্যে প্রথম যে ব্যক্তিটা আসে বা প্রথম যে টপিকটা পড়তে হবে আমাদেরকে, সেটি হচ্ছে নাউন, এবং দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে প্রোনাউন। শিক্ষার্থী, আমরা এখন কথা বলতে চাই নাউন নিয়ে। সো আমরা একটু দেখবো নাউন নিয়ে আসলে কি বলা যায়। আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, এটা যথেষ্ট। কোনো কিছুর নামকে নাউন বলে। আসলে পরীক্ষায় এ ধরনের কোনো প্রশ্ন আসে না। এইসব ফালতু জিনিস পড়ে আমরা শুধু সময় নষ্ট করি। কোনো কিছুর নামকে কি করে? কোনো কিছুর নামকে নাউন বলে। সো এইসব পড়ার কোনো দরকার নেই। কি পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন সময়। সো আমরা নাউনের একটা সংজ্ঞা দেখতে চাই। দেখেন এখানে লেখা রয়েছে আ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। ইট ক্যান আ নেম, এটা নাম হতে পারে। এ পার্সন, কোনো ব্যক্তি, কোনো প্লেস, কোনো অ্যানিমাল, কোনো থিংস, মানে যে কোনো কিছুর এটা নাম হতে পারে। আমরা এখানে অনেক উদাহরণ দেখতে পাচ্ছি ডেফিনেটলি। ব্রেভারি, এক্সাইটমেন্ট, গ্রেফার, এরপরে হচ্ছে বল, লন্ডন, আদম অ্যান্ড মিজানুর রহমান। ওকে, সো এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো সময় বুঝতে অসুবিধা হয়, সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করবেন। তবে এগুলো না পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা জাস্ট ডিসকাশনের জন্য রেখেছিলাম। আমরা প্রথমে যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে ফাংশন অ্যান্ড পজিশন অফ নাউন। প্রথম যে কথাটা আপনারা লিখে রাখবেন সেটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে মনে রাখবেন, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সব সময় কি বসবে? সব সময়, সব সময়, কথাটা উল্লেখ করে দিচ্ছি, সব সময় নাউন বা প্রোনাউন বসবে। আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সব সময় নাউন বা প্রোনাউন বসবে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি মাথায় রাখবেন। যেমন আমরা যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি। তো শিক্ষার্থী, এই সেন্টেন্সটি যদি আপনি খেয়াল করেন, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে অনেস্টি ইজ, এই ইজটা হচ্ছে ভার্ব। আর আপনি নিশ্চিতভাবে জানেন যে ভার্বের আগে সাবজেক্ট বসে, এটা আপনি জানেন। তো এই যে সাবজেক্ট হিসেবে যে বসেছে সে ডেফিনেটলি একটা নাউন। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট হিসেবে আই আই ওয়ান্ট দ্য বুক। আই ওয়ান্ট, আমি চাই, দ্য বুক, বইটি চাই। আমি কি চাই? বইটি। প্রিয় শিক্ষার্থী,
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট হিসেবে যেটি বসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বুক, দিস ইজ আ নাউন। সো আমরা একটা উপায় শিখলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সব সময় কে বসবে, নাউন বসবে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসবে। এখন অনেকে বলবে স্যার প্রোনাউনও তো বসবে, এখন প্রোনাউন গুলোকে আমরা কিভাবে চিনবো? ওই যে প্রোনাউনের ক্লাসে আমরা প্রোনাউন গুলোকে চিনবো, প্রোনাউন বাদে যা থাকবে সবই নাউন থাকবে। আমরা একটা মেসেজ পেয়েছি, মেসেজটা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীদের নিশ্চয়ই কোনো কোশ্চেন রয়েছে। আল আমিন রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা ডেফিনেটলি একটা টপিক মোটামুটি শিখতে পেরেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে নাউন বা প্রোনাউন বসে। প্রোনাউন ব্যতীত যেটা থাকে সেটা ডেফিনেটলি নাউন হয়। এখন আমরা যেটা শিখবো সেটি হচ্ছে যে পজিশন দেখে কিভাবে আপনি নাউন চিনবেন। পজিশন দেখে, আমরা পজিশন দেখে যেভাবে মানুষকে বিচার করি সে মানুষটা ভালো না খারাপ, ঠিক তেমনি ভাবে এখন পজিশন দেখে আমরা চেনার চেষ্টা করব যে সেটা নাউন নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ। আমরা এখন পজিশন দেখে নাউন চেনার চেষ্টা করব। সো ডেফিনেটলি আমাকে একটু সময় দিবেন। তবে এই পজিশন দেখে নাউন চেনার আগে আমরা ছোট্ট একটা টপিক শিখে নিব, যেটা আমাদের হোল ক্লাসগুলোতে মানে প্রত্যেকটা ক্লাসে খুব হেল্পফুল হবে। সেই টপিকটার নাম হচ্ছে ডিটারমিনার। অনেকেই বলতে পারেন যে স্যার নাউন পড়তেছি তার মধ্যে ডিটারমিনার কেন? নাউনের পড়তে গেলে তার মধ্যে ডিটারমিনার সম্পর্ক আছে, দ্যাটস ওয়াই আমরা ডিটারমিনার, বা অনেকেই এটাকে ডিটারমাইনার বলেন। আপনার যেভাবে উচ্চারণ করতে ভালো লাগে আপনি সেভাবে উচ্চারণ করেন, আমার কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো ভাবছেন যে ডিটারমিনার তো আমি চিনি না, ডিটারমিনার গুলো আসলে কি কি। আজকের পর থেকে আপনি নিশ্চিত থাকেন, আজকের পর থেকে আমি যতবার আপনাকে ডিটারমিনার বলবো আপনি এ অ্যাজ ইউজুয়াল বা খুব নর্মালি বলতে পারবেন স্যার এইগুলো ডিটারমিনার, স্যার এইগুলো ডিটারমিনার। হ্যাঁ, সো ডিটারমিনারের মধ্যে প্রথমে যিনি আছেন তিনি হচ্ছেন আর্টিকেল। সো আমরা আর্টিকেলকে দেখতে পারি। আমরা এমন কি কেউ ক্লাসে উপস্থিত আছি যারা আর্টিকেল চিনি না? নিশ্চয়ই এমন কেউ আমাদের ক্লাসে উপস্থিত নেই। আর্টিকেল হিসেবে আমরা ব্যবহার করি এ, অ্যান এবং দিকে। তাহলে এ অ্যান দি কিন্তু ডেফিনেটলি ডিটারমিনারের মধ্যে পড়ে। অনেকের প্রশ্ন আসতে পারে যে ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবো ডিটারমিনার আসলে অ্যাডজেক্টিভের কাজ করে, এটা মাথায় রাখবো। দুই নম্বরের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার। আমরা জানি যে দুই ধরনের নাম্বার দেখতে পাই আমরা। এক ধরনের নাম্বার হচ্ছে ওয়ান, এর সাথে রয়েছে টু, রয়েছে থ্রি, ওয়ান টু থ্রি, ফোর। এই ধরনের নাম্বারকে আমরা বলে থাকি কার্ডিনাল নাম্বার। এই ধরনের নাম্বারকে আমরা বলে থাকি কার্ডিনাল নাম্বার। আবার বলছি, এই ধরনের নাম্বারকে আমরা বলে থাকি কার্ডিনাল নাম্বার। আরেক ধরনের নাম্বার আছে যেটাকে বলা হয় ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই ধরনের নাম্বারকে আমরা বলে থাকি অর্ডিনাল নাম্বার। এই ধরনের নাম্বারকে আমরা বলে থাকি অর্ডিনাল নাম্বার। আরেক ধরনের নাম্বার আছে যেটাকে মাল্টিপল নাম্বার বলে, এত কিছু আমাদের প্রয়োজন নেই। শিক্ষার্থী, তিন নাম্বার যেটা রয়েছে সেটাকে বলি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলি? পসেসিভ অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রত্যেকটা প্রোনাউনের তিন নাম্বার ফর্মটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই, মি এর তিন নাম্বার ফর্মটা হচ্ছে মাই। উই, আস এর তিন নাম্বার ফর্মটা হচ্ছে আওয়ার। ইউ, ইউ এর তিন নাম্বার ফর্মটা হচ্ছে ইয়োর। হি, হিম এর তিন নম্বর ফর্মটা হচ্ছে হিজ। শি, হার এর তিন নম্বর ফর্মটা হচ্ছে হার। দে, দেম এর তিন নম্বর ফর্মটা হচ্ছে দেয়ার। এরপর হচ্ছে ইট, ইট, ইটস। এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকে আমরা বলে থাকি পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে চতুর্থ নম্বর যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেটাকে আমরা এখন বলবো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন বলবো, কি জন্য বলবো, এগুলো নিয়ে আমি প্রোনাউনের ক্লাস সহ অন্য অনেকগুলো ক্লাসে বা অ্যাডজেক্টিভের ক্লাসে আরো বেশি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে দিস আছে, রয়েছে দ্যাট, দিস, দ্যাট এর সাথে একসাথে রয়েছে দিস এবং দোস, দিস, দ্যাট, দিস, দোস। পাঁচ নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেটিকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কেন বলছি সেটা আমি অ্যাডজেক্টিভের ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব। এর মধ্যে রয়েছে এভরি, এর মধ্যে রয়েছে এইদার, এইদার, এর মধ্যে রয়েছে ইচ, এর মধ্যে রয়েছে নেইদার। এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর সাথে আমরা আরো যুক্ত করব কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার,
কোয়ান্টিফায়ার, এর সাথে আমরা যেটাকে যুক্ত করবো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে যেগুলো দিয়ে পরিমাপ বোঝায়, অ্যাকচুয়ালি পরিমাপ বোঝায়। যেমন আমরা বলতে পারি ফিউ, এর সাথে আছে এ ফিউ, ফিউ এ ফিউ। এরপর আমরা দেখতে পারি লিটিল, আ লিটিল। আমরা এগুলো মুছে এর সাথে আরো কয়েকটা যুক্ত করে দিতে পারি, ফিউ এ ফিউ, ফিউ আর ফিউয়েস্ট এর সাথে আমরা যুক্ত করতে পারি। ফিউ এ ফিউ, এর সাথে আমরা নিতে পারি ফিউয়ার, ফিউয়ার। এর সাথে আছে ফিউয়েস্ট, ফিউয়ার ফিউয়েস্ট। লিটল, 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 লিটল। লেস, এর সাথে আছে লেস, আছে লিস্ট। মেনি, মাচ। মোর, most. All, both. Some, any. Other, another. A lot of. A large number of. Large number of. A large amount of. Large amount of. এই ছয়টিকে একত্রে আমরা বলবো ডিটারমিনার। ঠিক আছে, আরো দু একটা রয়েছে, যেমন নো আছে, এনাফ আছে, এগুলো একটু লিখে রাখবেন। আচ্ছা, আমি আরেকবার একটু বলি। এইখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, নাম্বার আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, একই সাথে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিফায়ার। এই ছয়টি টপিককে, এই ছয়টি বিষয়কে আমরা একত্রে কি নামে চিনবো? আমরা এই ছয়টি টপিককে, ছয়টি বিষয়কে একত্রে ডিটারমিনার নামে চিনবো। কি নামে চিনবো? একত্রে ডিটারমিনার নামে চিনবো। আবার বলছি, এই ছয়টি টপিক, ছয়টি বিষয়কে আমরা একত্রে ডিটারমিনার নামে চিনবো। তো এরপর থেকে আমি যতবার আপনার কাছে জানতে চাইবো যে ডিটারমিনার মধ্যে কি কি আছে, আপনি ততবারই বলবেন আচ্ছা আর্টিকেল আছে, নাম্বার আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে এবং কোয়ান্টিফায়ার আছে। এই সবগুলোই মূলত একসাথে ডিটারমিনার। এখন যদি বলা হয় ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচ, তখন আপনি আবার বলবেন যে স্যার ডিটারমিনার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করে। ওকে, তো এইখানে একটা রুলস আমরা শিখবো। সেই রুলসটা হচ্ছে, এই যে আমরা এতক্ষণ ধরে ডিটারমিনার শিখলাম, ডিটারমাইনার, এই ডিটারমিনার, এবং আমরা সবাই কম বেশি প্রিপোজিশন চিনি নিশ্চয়ই। ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, কয়টি শব্দ? একটি শব্দ, তাহলে সেটিকে আমরা নাউন বলবো। এবং যদি দেখি সেখানে দুটি শব্দ আছে, তাহলে প্রথমে যে শব্দটি থাকবে সেটি হবে অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয় যে শব্দটি থাকবে সেটি কিন্তু হবে নাউন। এই ব্যতীত অন্য কোনো রুলস আমরা এখানে অ্যাপ্লাই করব না, যে তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। নো, এই ধরনের কোনো রুলস ফলো করার দরকার নেই। শুধু এই দুইটা মনে রাখবেন। আমরা খুবই সিম্পল একটা উদাহরণ দিতে পারি, যেমন এ বয়। দেখেন, এই যে একটি ডিটারমিনার আছে, আমরা একে কিন্তু এখন আর আর্টিকেল বলবো না, এখন তাকে কিন্তু বলবো ডিটারমিনার। এই ডিটারমিনার পরে কটি শব্দ আছে? এই যে একটি শব্দ আছে, তাহলে বয় শব্দটি কিন্তু এখানে হচ্ছে নাউন। আবার আমরা যদি বলি এ গুড বয়, কি বললাম? এ গুড বয়। এখানে এটি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। কেন? ওই যে একটু আগে বললাম, দুটি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন। আবার বলছি, দুটি থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটি হবে হচ্ছে নাউন। সো গুডটা এখানে অ্যাডজেক্টিভ, আবার বয়টা নাউন। এখন যদি বলি ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ, মনে রাখতে হবে ডিটারমিনার ও অ্যাডজেক্টিভ। একটা খুবই কমন কথা আপনাদেরকে মনে রাখতে হবে, মনে রাখবেন যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। 8 প্রকার। 8 প্রকার কি আছে? পার্টস অফ স্পিচ। এটা কোনোদিন পরীক্ষা আসবে না, হ্যাঁ? কিন্তু স্যার তাহলে এটা কেন জানবো? মনে রাখবেন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে বা কোয়ালিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। তার মানে এই দুজনকে বিশেষায়িত করা বলেন, মডিফাই করা বলেন, কোয়ালিফাই করা বলেন, সব করবে অ্যাডজেক্টিভ। কিন্তু বাকি যে 6 জন আছে, বাকি 6 জনের মধ্যে কে কে আছে? আছে অ্যাডজেক্টিভ, আছে অ্যাডভার্ব, আছে শুধু ভার্ব, আছে প্রিপোজিশন, আছে কনজাংশন, আছে ইন্টারজেকশন, তাই না? এই যে বাকি যারা আছে, বাকি সবাইকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। এটা মাথায় রাখবো। তার মানে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, সে নিজেকে মডিফাই করতে পারলেও অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না। এই সিম্পল কনসেপ্টটা খুব সুন্দরভাবে মনে রাখবেন। আরেকবার বলছি,
আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এখন এই 8 প্রকারের মধ্যে দুইজন খুব আলাদা। সেই দুইজনকে অ্যাডজেক্টিভ এবং সরি, নাউন এবং প্রোনাউন। এই নাউন প্রোনাউনকে কে মডিফাই করতে পারবে? শুধুমাত্র অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন বাদে বাকি যে 6টা আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, বাকি সবাইকে মডিফাই করতে পারবে অ্যাডভার্ব। যাই হোক, এটি বিষয় না, বিষয়টি হচ্ছে 1 নাম্বার যে প্রশ্নটি দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে অনেক কষ্ট করে পড়াশোনা করছেন এবং খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, তাদেরকে অনুরোধ করবো যে 1 নাম্বার প্রশ্নটির উত্তরটা কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পেশেন্স ইজ এ ভার্সু, হিয়ার দ্য ওয়ার্ড পেশেন্স। এখানে পেশেন্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে শিখেছিলাম ভার্বের যে আগে রয়েছে যে পজিশনটা রয়েছে, এই পজিশনটা হচ্ছে সাবজেক্টের পজিশন, এবং আমরা পড়েছি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। আমরা দেখতে পাচ্ছি রকি ইসলাম, ইব্রাহিম খলিল এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। ওকে, আমি একটু কমেন্টগুলো পড়তে চাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি হানিফ, ধন্যবাদ আপনাকে। এবং হচ্ছে একই সাথে আব্দুল আজিজ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিতে পেরেছেন, প্রত্যেকে নাউন দিয়েছেন সঠিক উত্তর হিসেবে। প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর নাউনই হবে, বিকজ এটি সাবজেক্ট এবং আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসবে। এখন প্রোনাউন তো আমরা সবাই চিনি, আই, উই, দে, হি, সি, দিস, দ্যাট সবাই চিনি। তার মানে প্রোনাউন ব্যতীত যেগুলো আছে সবই নাউন। এটা একটা কমন সেন্স। শিক্ষার্থী, যারা 1 নাম্বার প্রশ্নটির উত্তর সঠিকভাবে দিয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 2। আনসার দ্য কোশ্চেন নাম্বার 2। কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম ডেফিনেটলি যে ডিটারমিনার এবং প্রিপজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, জাস্ট একটি শব্দ, তাহলে সেটি হবে নাউন। কিন্তু যদি এই ডিটারমিনার বা প্রিপজিশনের পরে দুটি শব্দ থাকে, তাহলে প্রথমে যেটি থাকবে সেটি হবে অ্যাডজেক্টিভ, কিন্তু দ্বিতীয়তে যে শব্দটি থাকবে সেটি কিন্তু হবে নাউন। শিক্ষার্থী, এই সামান্য কনসেপ্টটিকে যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে বিশ্বাস করেন যে ইসলামী ব্যাংকে আসা নাউন আইডেন্টিফিকেশনে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে ডেফিনেটলি সেটা আপনি সলভ করতে পারবেন। দেখা রয়েছে নার্সিং ইজ আ জব, চুজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এইখানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা রয়েছে, এইটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি খেয়াল করেন যে এইখানে যেটা রয়েছে এ, এটাকে আমরা কি হিসেবে চিনি? এটাকে আমরা চিনি ডিটারমিনার হিসেবে। কিছুক্ষণ আগেই আপনি শিখেছেন ডিটারমিনার বা ডিটারমাইনার যাই বলেন না কেন, এরপর যদি একটি মাত্র শব্দ থাকে, সেই একটি শব্দ ডেফিনেটলি কি হওয়ার কথা? নাউন হওয়ার কথা। তো শিক্ষার্থী, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, দ্যাট ইজ নাউন। তো শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই আপনাদের সাথে নিয়েই। 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, আপনারা যদি 2 নাম্বার প্রশ্নটি বুঝে থাকেন, তাহলে 3 নাম্বার প্রশ্নটি আপনাদের কাছে কোনো প্রশ্নই হবে না। তো আমি একটু দেখতে চাই আপনাদের কাছে 3 নাম্বার প্রশ্নের উত্তরটি কোনটি মনে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, প্রত্যেকে অংশগ্রহণ করার চেষ্টা করব। আমার উত্তর ভুল বা সঠিক যাই হোক না কেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যখন উত্তর লিখবেন তখন একটু চেষ্টা করবেন যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার এবং সেটার অপশন। যেমন এই প্রশ্নটির উত্তর হবে 3-এর ডি। সো আপনি শুধু 3-এর ডি লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। দাগ নাম্বার সহ অপশনের নামটা লিখবেন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, দাগ নাম্বার সহ অপশনের নামটা লিখবেন, নাহলে প্রশ্নে কোনটির উত্তর কি দিচ্ছেন এটি বুঝতে আমাদের অসুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি এ রয়েছে, এ কিন্তু একটি ডিটারমিনার এবং তারপরে কিন্তু একটি মাত্র শব্দ রয়েছে। যেহেতু একটি মাত্র শব্দ রয়েছে, তাকে অবশ্যই নাউন হতেই হবে। প্রিয় শিক্ষার্থী, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। এবং যারা যারা অপশন ডি দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি পড়তে চাই। এই প্রশ্নটি যদি আপনারা খেয়াল করেন, রয়েছে শি অবজেক্ট ফর দ্য হিউম্যানিটিস, হিয়ার হিউম্যানিটিস ইজ। এখানে হিউম্যানিটিসটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন। আপনাদের উত্তরই বলে দিবে আপনারা কতটা ভালো পারছেন, কত সুন্দরভাবে এটা বুঝতে পারছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। অনেকেই লিখেছেন 4-এর নাউন এভাবে লিখবেন না হানিফ, লিখবেন 4-এর এ। 4-এর এ এভাবে লিখবেন, ঠিক যেভাবে রকি ইসলাম, জান্নাতুল নেসা যেভাবে ওনারা উত্তর দিচ্ছেন, নিশ্চয়ই আপনিও সেভাবে উত্তর দিবেন। তো শিক্ষার্থী, এইখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এইখান থেকে চিন্তা করি যে এইখানে প্রিপজিশন আছে, এরপরে দুটি শব্দ আছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ এবং এটি হবে নাউন। এভাবে আমরা চিন্তা করতে পারি। আবার এভাবে চিন্তা করতে পারি যে আর্টিকেল তো একটা ডিটারমিনার,
তাহলে তো এখানে দুটি শব্দ আছে, সরি একটি শব্দ আছে, একটি। তাহলে একটি শব্দ যেহেতু রয়েছে সে তাহলে সেটা ডেফিনেটলি নাউন হবে। আপনি চাইলে এভাবেও কিন্তু চিন্তা করতে পারতেন। তো শিক্ষার্থী, আমরা 5 নম্বর প্রশ্নে চলে যেতে চাই, এবং 5 নম্বর প্রশ্নে কিন্তু আন্ডারলাইন করা নেই কোনটি প্রশ্ন। আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে ভিলেজ শব্দটি জানতে চাওয়া হয়েছে আপনাদের কাছে, যে ভিলেজ শব্দটি কোন পার্টস অফ স্পিচ। দেখেন, এই প্রশ্নটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, দিস ইজ মাই ভিলেজ, ভিলেজ ইজ আন্ডারলাইন, কিন্তু এখানে বলা নেই যে আইডেন্টিফাই দ্য রাইট পার্টস অফ স্পিচ টু দ্য কারেক্ট অ্যান্সার, এরকম কিছুই বলা নেই। সো আপনাকে বুঝে নিতে হবে অপশন দেখে, যে এই 4টা অপশনে রয়েছে অ্যাডভার্ব, নাউন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মানে ওই আন্ডারলাইন ওয়ার্ডটি থেকে আপনার কাছে পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হচ্ছে। তো শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি মাই রয়েছে। মাইকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। মূলত এখন থেকে এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলছি না, এটাকে আমরা এখন থেকে বলছি ডিটারমিনার বা ডিটারমাইনার, যাই বলে না কেন। এবং তারপরে একটি মাত্র শব্দ যদি থাকে তাহলে সেটি কিন্তু কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে এখানে ভিলেজটি কিন্তু একটি নাউন। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি ফর বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর প্রশ্নটি সলভ করতে চাই, এবং এই 6 নম্বর প্রশ্নটি তো আন্ডারলাইন করা নেই, কিন্তু আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আপনারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, গভীর মনোযোগ দিয়ে এই গভীর হাতে ক্লাস করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের এই ধৈর্যের ফলাফল যেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা যেন খুব শীঘ্রই আপনাদের হাতে হাতে দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড কিন্তু একটি ডিটারমিনার, এবং তারপরে কিন্তু একটি মাত্র শব্দ আছে। যেহেতু এটি একটি শব্দ, তাহলে এটি নাউন ব্যতীত অন্য কোনো উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আরেকটু সামনের দিকে চলে যাব। আমরা 7 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটিরও উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, ফাইন্ড আউট দ্য pairs অফ স্পিচ অফ দ্য underline word the matter is left in abeyance. সো এই abeyance শব্দটি কোন pairs of speech সেটি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। It can be noun, adverb, adjective or pronoun. শিক্ষার্থী, আপনাদের কাছে কোনটি মনে হচ্ছে? ডেফিনেটলি আমার শেখানো, আমার দেখানো বা আমার মনে করিয়ে দেওয়া সেই পথটি যদি আপনারা অবলম্বন করেন, যে ডিটারমিনার বা প্রিপজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, কয়টি শব্দ? একটি মাত্র শব্দ থাকে, একটি মাত্র শব্দ। সেই একটি মাত্র শব্দ কিন্তু অবভিয়াসলি কিসে পরিণত হবে, নাউনে পরিণত হবে। তো সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ ফর আমেরিকা। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। 8 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটিতে রয়েছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আমরা সারা জীবন পড়ে আসছি গো একটা ভার্ব, কিন্তু প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছ থেকে আজকে জানতে চাই যে এইখানে এই 8 নম্বর প্রশ্নের উত্তরটি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন। আপনি যদি একজন ইসলামী ব্যাংকের ব্যাংকার হতে চান, তাহলে আপনার মধ্যে কিছুর প্রয়োজন নেই, শুধু এই ইচ্ছা শক্তিটা প্রয়োজন, যে আমি ইসলামী ব্যাংকের ব্যাংকার হয়ে ছাড়বো, এবং আমি হবই ইনশাল্লাহ। এই ব্যাপারটা যদি আপনার মধ্যে গ্রো করে, নো ওয়ান ক্যান স্টপ ইউ, কেউ আপনাকে থামাতে পারবে না টু বি এ ব্যাংকার অফ ইসলামী ব্যাংক। শিক্ষার্থী, শুধু আমাদের গাইডলাইন, এবং বিশেষ করে আপনারা যদি কখনো পথহারা হন, সেটাকে কিভাবে ঘুরিয়ে আপনাকে পথে আনা যায় এবং কিভাবে আপনাকে ব্যাংকার বানানো যায়, সেটা সর্বোচ্চ চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। সো লেখা রয়েছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্রিপজিশন, সো নিশ্চয়ই আমরা এটাকে ধরবো না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দি রয়েছে, এবং দ্যাট ইজ আ ডিটারমিনার, এবং ডিটারমিনার পরে কিন্তু মাত্র একটি মাত্র শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে সেটি অবশ্যই অবশ্যই নাউন হিসেবে পরিচিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই মুহূর্তে আমার একটি কল এসেছে, নিশ্চয়ই আপনারা বিব্রত হবেন না আমি যদি কলটি রিসিভ করি, খুবই আর্জেন্ট একটা কল।
ওকে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কিছুটা ইন্টারাপশনের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা পুনরায় চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে গোটা নাউন হলো, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা নতুন একটা টপিক শিখতে চাই, সেটি হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। আপনারা নিশ্চয়ই সাফিক্স চেনেন। সাফিক্স দেখে নাউন চেনার উপায় আমরা এখন শিখবো। সাফিক্স দেখে সাফিক্স দেখে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। কি বললাম? সাফিক্স দেখে নাউন চেনার উপায়। সাফিক্স দেখে নাউন চেনার উপায়, আবার বলছি সাফিক্স দেখে নাউন চেনার উপায়। ওকে, সো সাফিক্স দেখে কিভাবে নাউন চিনবো, কিভাবে নাউন চিনবো সেটা আমরা দেখি। আমরা নিশ্চয়ই সাফিক্স চিনি, যে রেগুলার একটি শব্দ, রেগুলার শব্দের শেষে যদি আমরা এল ওয়াই যোগ করি, এটা হচ্ছে সাফিক্স। তার মানে সাফিক্সটা হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়। আপনারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। তো সাফিক্স দেখে কিভাবে আপনি নাউন চিনতে পারেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই এখন। কোন সাফিক্সগুলো থাকলে আসলে নাউন হয় সেটা আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে দিবেন। শন, শন লিখবেন। এন্স, এন্স, সন, শন, এন্স, এন্স, দুটো দুটো করে পড়বেন, আপনার পড়তে সুবিধা হবে। এবার পড়বেন মেন্টনেস, মেন্টনেস দুইবার বলবেন, আপনি এমনি মনে রাখতে পারবেন। মেন্টনেস বলবেন। শিফহুড, মেন্টনেস, শিফহুড লিখবেন। ইজম আর, ইজম আর, অর আওয়ার, ইজম আর, অর আওয়ার, ইজম আর, অর আওয়ার। এরপর লিখবেন ডম অল, অলের পর একটা স্টার দিয়ে রাখবেন, কেন দিবেন এটা পরে বলবো। ডম অল, টি ওয়াই টি এইচ। এবার লিখবেন এইজ, ডাবল ই, সিই, সি ওয়াই, সিই, সি ওয়াই। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব মন দিয়ে শুনবেন। এই টপিকস গুলো থাকলে সেটি ডেফিনেটলি নাও হয়। আমি একটু লিখি, যেমন আমরা যদি একটু উদাহরণ হিসেবে লিখি ইম্পর্টেন্স। এখন ইম্পর্টেন্স শব্দটি একটি নাউন, কেন? দেখেন সি আছে বা এন সি আছে। আবার আমরা বলতে পারি ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ শব্দটি নাউন, কেন? কেন স্যার নাউন? কারণ এই যে শিপ আছে। যেমন আমরা বলতে পারি ব্রাদারহুড, ব্রাদারহুড শব্দটা কিন্তু নাউন, কেন স্যার নাউন? কারণ এই যে হুড আছে। আমরা বলতে পারি গ্রোথ, গ্রোথ শব্দটা কিন্তু নাউন, কেন? টিএইচ আছে। আমরা বলতে পারি অনেস্টি, অনেস্টি শব্দটি নাউন, কেন? টিওয়াই আছে। আমরা বলতে পারি যে শর্টেজ, কি বলতে পারি? শর্টেজ। এখন শর্টেজ শব্দটি কেন নাউন? এই যে এজ আছে। আমরা বলতে পারি ফ্রিডম, এটি নাউন, কেন বলতে পারি? এই যে ডম আছে। অলটাতে কেন স্টার মার্ক করলাম? মনে রাখবেন, ভার্বের সাথে যদি আপনি অল যুক্ত করেন তাহলে সেটি নাউন হয়। ভার্বের সাথে অল যোগ করলে নাউন হয়। যেমন আমরা জানি যে রিমুভ, এর একটি ভার্ব, কিন্তু রিমুভের সাথে এল যোগ করলে হলো রিমুভাল, এর একটি নাউন। আবার নাউনের সাথে যদি অল যোগ করেন, নাউনের সাথে অল যোগ করেন তাহলে সেটি হয় অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি নেশন, নেশন কিন্তু একটি নাউন, এবং নেশনের সাথে অল যোগ করলে হয় ন্যাশনাল, এটি কিন্তু হয়ে যাবে একটি অ্যাডজেক্টিভ। ন্যাশনের সাথে অল যোগ করলে ন্যাশনাল, এটি হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। সো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, যে ভার্বের সাথে অল যুক্ত হলে সেটি নাউন হয়, আর নাউনের সাথে অল যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়। এই জন্য কিন্তু এটাকে আমি স্টার মার্ক করে রেখেছিলাম। তো শিক্ষার্থী, এই ধারাবাহিকতায় আমরা যদি 9 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করি, নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন। জানতে চাওয়া হচ্ছে অ্যাডভার্সিটি শব্দটি কোন পার্টস অফ স্পিচ। শিক্ষার্থী, আপনাদের উত্তর, আপনাদের রেসপন্স, আপনাদের সক্রিয়তা বা মনোযোগ আকর্ষণ করছি। নিশ্চয়ই লিখে জানাবেন যে এই শব্দটি অ্যাডভার্সিটি, শত্রুতা, বিরূপতা, প্রতিকূলতা, সো এটি কোন পার্টস অফ স্পিচ হবে। ইট ক্যান বি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। সো প্রিয় শিক্ষার্থী, অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ডেফিনেটলি উত্তরটি হবে সি, নাউন, কারণ টি ওয়াই আছে। গো ফর দ্য নেক্সট কোশ্চেন। শিক্ষার্থী, এই ধারাবাহিকতা বজায় রেখে একই সাথে 10 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে অ্যাডভাইস, এটির অর্থ হচ্ছে উপদেশ। অ্যাডভাইস এটির অর্থ হচ্ছে উপদেশ। যে বলতে হবে অ্যাডভাইস শব্দটি কোন পার্টস অফ স্পিচ, লিখে জানাতে হবে অ্যাডভাইস শব্দটি কোন পার্টস অফ স্পিচ। তবে আপনাদের সতর্কতার জন্য একটি বলে দিতে চাই, অ্যাডভাইস যখন এইচই থাকবে এটির মানে হচ্ছে, এটির অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, এটির অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। এটি একটি ভার্ব, এটি একটি ভার্ব, মনে রাখবেন। অ্যাডভাইস
উপদেশ দেওয়া এটি একটি ভার্ব, অ্যাডভাইস উপদেশ দেওয়া এটি একটি ভার্ব, অ্যাডভাইস উপদেশ দিস ইজ আ নাউন। সো এখানে সিই এখানে এসি বিষয়টি নিশ্চয়ই খেয়াল করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি খেয়াল করবেন, 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাডভান্স ইজ, এই অ্যাডভান্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়ার, তবে ভুল হলে টেনশনে একদমই কিছু নেই, আপনি যে চেষ্টা করছেন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যা হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাডভান্স ইজ অ্যাডভার্ব, verb, noun, and adjective. Thank you so very much. The right answer will be option C. যেহেতু শব্দের শেষে সাফিক্স হিসেবে এ এন সি ই যুক্ত রয়েছে অথবা সিই যুক্ত রয়েছে, তাহলে অবভিয়াসলি সেটা ডেফিনেটলি আমরা এটাকে নাউন বলতে পারি। শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যাব, এখানে অনেক কিছু রয়েছে, আমরা একটু আইডেন্টিফিকেশন অফ নাউনটাকে স্কিপ করছি কারণ অনেকগুলো প্রশ্নই আমরা সলভ করলাম, যেমন এখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্স কেন নাউন, ইএনসিই আছে। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্নটার উত্তরটি দেওয়ার চেষ্টা করি। যেমন এখানে রয়েছে জেনারেলাইজেশন, এটি কি? এটি নাউন। এই যে শন আছে, তাহলে শন থাকলে কিন্তু সেটি অবশ্যই নাউন হয়, তাহলে উত্তরটা হবে এ। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি রেডিয়েশন রয়েছে। আর যদি বলা হয় রেডিয়েশনটা কেন নাউন, কারণ এই যে শন রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি নাউন। সো আমরা একটু পরবর্তীতে আগাতে চাই, আমরা এখন নাউন দুই প্রকার সেটি নিয়ে কথাবার্তা বলতে চাই। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তো সেই মেইনলি দুই ভাগে ভাগ করার প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন, পরেরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যা ধরা ছোঁয়া যায়, যা ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেটা যা ধরা ছোঁয়া যায় না, যা ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার, এটা মাথায় রাখবো। কিভাবে মনে রাখা যেতে পারে, যেমন আমরা পড়েছিলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন অনেস্টির পরে ইজ হলো বেস্ট পলিসি? কেন অনেস্টির পরে আমরা ইজ দিলাম? কেন এই ভার্বটিকে আমরা সিঙ্গুলার করলাম? কেন? কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হয়। মনে রাখবেন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়। আবার বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। একই ধারাবাহিকতা বজায় রেখে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটিও কিন্তু কি হয়? প্লুরাল হয়, রাইট? সো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেস্টি, অনেস্টি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সিঙ্গুলার। যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার, তাহলে তার ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। এই জন্য এখানে ইজ বসে। ঠিক আছে? আচ্ছা। সো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়, তার মধ্যে রয়েছে প্রপার নাউন। কনক্রিট নাউনকে আরো চার ভাগে ভাগ করা যায়, তার মধ্যে রয়েছে প্রপার নাউন, প্রপার নাউন, এর সাথে একসাথে রয়েছে কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, রয়েছে কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, একসাথে রয়েছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এইগুলোকে বলা হয় কনক্রিট নাউন। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যে কিছুক্ষণ আগে আমরা কিছু শব্দ পড়েছিলাম, যে সাফিক্স দেখে নাউন চেনার উপায় পড়েছিলাম না? সাফিক্স দেখে নাউন চেনার উপায়। এই সাফিক্স দেখে নাউন চেনা, সাফিক্স দেখে নাউন চেনা, এই যে নাউনগুলো হবে, সেই নাউনগুলো হবে মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই সাফিক্স দেখে নাউন চেনা যাবে যেগুলো, সেগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো অবশ্যই নন কাউন্টেবল নাউন, এটা মাথায় রাখবেন। ওইগুলোই অ্যাবস্ট্রাক্ট, ওইগুলোই নন কাউন্টেবল, এবং এগুলোই সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, এটা মাথায় রাখবো। আরেকবার বলছি, আমরা সাফিক্স দেখে যে নাউনগুলো চেনার উপায় শিখেছিলাম, সাফিক্স দেখে যে নাউন আইডেন্টিফাই করা শিখেছিলাম, সেইগুলো নাউন, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাফিক্স দেখে যেগুলো শিখেছি সেগুলো নাউন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই নাউনগুলোই নন কাউন্টেবল নাউন, এবং এই নাউনগুলোই কিন্তু সিঙ্গুলার নাউন, এটাও মাথায় রাখবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অনেস্টি দ্য বেস্ট পলিসি। আমাকে বলতে হবে এটি কোন পার্টস অফ স্পিচ হবে বা কোন নাউন হবে। অনেস্টি দ্য বেস্ট পলিসি, আমি বলেছি শব্দের শেষে টি ওয়াই আছে, তাহলে এটা একটা নাউন। প্রথম কথা, এটা শব্দের শেষে টি ওয়াই আছে, এটা নাউন। কারণ কথা হচ্ছে এটা কোন নাউন, যেহেতু শব্দের শেষে টি ওয়াই আছে, অনেস্টি, আর অনেস্টি তো ধরা ছোঁয়া যায় না, তার মানে ডেফিনেটলি ডেফিনেটলি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমি আপনাদেরকে বলেছি যে শব্দের শেষে যে সাফিক্সগুলো আমি লিখে দিয়েছি, ওই সাফিক্সগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই
অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অন্য কোনো নাউন হয় না। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যিনি সঠিক উত্তর দিয়েছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দ্য রাইট আনসার উইল বি অপশন ডি, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। গো ফর দ্য নেক্সট কোশ্চেন, আনসার দ্য কোশ্চেন নাম্বার 16। তো 16 নাম্বার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আপনারা খুব সাবলীলভাবে, সহজভাবে দিতে সক্ষম হবেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস? কাইন্ডনেস শব্দটি কোন ধরনের নাউন? কাইন্ডনেস শব্দটি কোন ধরনের নাউন? আবার বলছি, কাইন্ডনেস শব্দটি কোন ধরনের নাউন? সো কাইন্ডনেস শব্দটি হচ্ছে প্রথমত শব্দের শেষে নেস থাকায় সেটি একটি নাউন, এবং যেহেতু বলেছি যে এই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা নিয়ে আর কোনো সন্দেহ থাকা উচিত না যে এটি কোন নাউন। এবং আপনি একটু চিন্তা করে দেখেন, দয়া, আসলে কি দয়া আপনি ধরে ছুঁয়ে দেখতে পাবেন? পাবেন না। তাহলে তো ডেফিনেটলি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন ছাড়া অন্য কোনো নাউন হওয়ার কোনো সুযোগ থাকছে না। প্রিয় শিক্ষার্থী, আমরা 17 নম্বর প্রশ্নের দিকে চলে যেতে চাই। আপনারা যদি কেউ সঠিক উত্তর জানেন, নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পারেন। রয়েছে বিউটি ইজ ট্রুথ, অ্যান্ড এটা জন কিটসের একটা ডায়লগ, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। হ্যাঁ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। সরি সরি, সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর, বিষয়টা এরকম। জন কিটসের একটা বিখ্যাত উক্তি। সেখানে জানতে চাওয়া হয়েছে এই বিউটি শব্দটি কোন পার্টস অফ স্পিচ। প্রথম কথা হচ্ছে, বিউটি শব্দটি একটি নাউন, কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে এটি কোন নাউন। নিশ্চিতভাবে নিঃসন্দেহে বলা যায় দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলেছি ওই সাফিক্স গুলো যুক্ত শব্দগুলো নাউন, এবং সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো নন কাউন্টেবল নাউন। যেমন ট্রুথের ক্ষেত্রে সেম কথা, টিএইচ আছে, তাহলে এটি কিন্তু প্রথমত এটি একটি নাউন, এবং দ্বিতীয়ত এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটি একটি নন কাউন্টেবল নাউন। একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটি একটি নন কাউন্টেবল নাউন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, তবে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো সেটি হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন নিয়ে কথা বলবো। কনক্রিট নাউন হলো যেগুলো ধরা ছোঁয়া যায়, যেগুলো ধরা ছোঁয়া যায়, যেগুলো ধরা ছোঁয়া যায়, ধরা বা ছোঁয়া, ধরা বা ছোঁয়া যায়। মনে রাখবেন, কনক্রিট নাউন হচ্ছে সেগুলো যেগুলো ধরা ছোঁয়া যায়। সেখানে একটু খেয়াল করবেন, প্রথমত যেটাকে আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রপার নাউন। মনে রাখবেন, প্রপার নাউন সিঙ্গুলার, কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে, এটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর যেটাকে বলে, এটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তৃতীয়ত হচ্ছে, এটি একটি একক বা নির্দিষ্ট নাম বোঝাবে। একক বা নির্দিষ্ট নাম বোঝায়, একক বা নির্দিষ্ট একটি নাম বোঝায়, একক বা নির্দিষ্ট একটি নাম বোঝায়। যেমন আমি মিজানুর রহমান, এটি একটি নাম। যেমন আপনি সাদিক হতে পারেন। সাদিক কিন্তু একটি নাম, এবং হচ্ছে একজনেরই নাম। সাদিক নামে অনেকেই থাকতে পারে, কিন্তু তারা দেখতে সেম না। আর দেখতে সেম হলে তারা নাম ভিন্ন আবার। ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু একটি দেশ, এই নামে আর কোনো দেশ নেই। যেমন আমরা বলতে পারি ঢাকা। ঢাকা কিন্তু একটি শহর, ঢাকা নামে আর কোনো শহর নেই। তো যেটা একটি, সেটা একটি স্থান, একটি বই, একটি ব্যক্তির নাম হলেই সেটি প্রপার নাউন। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটাকে আমরা অনেকে বস্তুবাচক নাম বলি, এটা কখনোই বলা যাবে না, বলতে হবে উপাদানবাচক নাম। প্রথম কথা, এটা হচ্ছে উপাদান বাচক নাম। উপাদানবাচক নাম, প্রথম কথা। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, এটি সবসময় সিঙ্গুলার, নাউনটি হচ্ছে সিঙ্গুলার। তৃতীয় হচ্ছে, এটি সবসময় উপাদানের নাম বোঝায়, মানে এলিমেন্ট বোঝায়। যেমন হতে পারে মিল্ক, যেমন হতে পারে ওয়াটার, যেমন হতে পারে হচ্ছে কি বলবো, আমরা বলতে পারি হচ্ছে ওয়েল। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউনটা হবে উপাদানবাচক। যেমন আমরা যদি বলি গোল্ড, গোল্ড কিসের থেকে তৈরি হয়েছে? গোল্ড দিয়ে রিং তৈরি করা হয়েছে। গোল্ড দিয়ে কি তৈরি করা হয়েছে? রিং। তাহলে গোল্ডটা কিন্তু উপাদান, তাহলে সেটি কিন্তু হবে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু কি তৈরি করা হয়েছে? রিং। তাহলে রিংটা হবে কিন্তু কমন নাউন। তার মানে যেটা আমাদের মূল উপাদান সেটা হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং সেটা দিয়ে যেটা আমরা তৈরি করব সেটা কিন্তু হবে কমন নাউন। এই বিষয়টি মাথায় রাখবো। আরেকবার বলছি, যেমন আমরা, আমাদের গায়ে এখন শীতের কাপড় আছে, এই শীতের কাপড়টা উল বা সুতার তৈরি। এই সুতা জিনিসটা হবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই যে জ্যাকেটটা আপনি পরে আছেন বা শীতের কাপড়টি পরে আছেন, সেটি কিন্তু হবে আবার কমন নাউন। ঠিক আছে। এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ও সিঙ্গুলার, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে বোঝাবে দলগত নাউন। দলগত নাম, এখানে কিছু উদাহরণ আমরা দেখব। যেমন আমরা দেখতে পারি আর্মি,
যেমন আমরা দেখতে পারি জুরি, যেমন আমরা দেখতে পারি ক্যাটেল, ক্যাটেল, আমরা দেখতে পারি গ্রুপ, গ্রুপ, আমরা দেখতে পারি টিম, আমরা দেখতে পারি ক্লাস, আমরা দেখতে পারি ক্রাউড, আমরা দেখতে পারি অডিয়েন্স, অডিয়েন্স। এই যে শব্দগুলো আমি এখানে লিখেছি এটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আমরা আরো দু একটা দেখতে পারি কমিটি, ঠিক আছে। তারপর আমরা দেখতে পারি হচ্ছে একসাথে হচ্ছে গ্যাং বলতে পারি, ঠিক আছে। তো এই শব্দগুলো মনে রাখবেন, এগুলো বিভিন্ন পরীক্ষা কালেক্টিভ নাউন হিসেবে পরীক্ষা এসেছে, এগুলো আপনি মনে রাখলে হবে। এরপরে আমরা চলে যাব কমন নাউন। কমন নাউনের বিশেষত্ব হচ্ছে এটাই, একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল। আপনারা যারা কালেকটিভ নাউন এবং কমন নাউন গুলিয়ে ফেলেন, গলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। বিকজ হচ্ছে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হলেও কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়। যেমন আমরা বলতে পারি এটা হচ্ছে এক জাতীয় বা এক শ্রেণীর নাম, এক জাতীয় বা এক শ্রেণীর নাম, এক শ্রেণী, শ্রেণীর নাম। যেমন কুকুর একটা শ্রেণী, তাহলে ডগ। এবার দেখেন ডগের প্লুরাল ফর্ম কি, ডগস। যেমন গার্ল, মেয়ের একটা জাতি বা শ্রেণী, গার্লের প্লুরাল ফর্ম কি, গার্লস, তাই না। যেমন আমরা বলতে পারি বুক, বুকের প্লুরাল ফর্ম কি, বুকস। তাহলে বুকসটা কিন্তু কমন নাউন, ঠিক আছে। যার সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয়ই আছে সেটি অবশ্যই অবশ্যই কমন নাউন। যেমন আপনার 18 নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারেন। এখানে জানতে চাওয়া হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা, ঢাকা কোন নাউন। প্রথমে আপনার মনের মধ্যে যে সঠিক উত্তরটি আসছে সেটি হচ্ছে প্রপার নাউন। কারণ একক বা একটা, একটা বা একক ব্যক্তি বস্তু স্থানের নাম, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, সেটির নাম বোঝালে সেটা কেমন নাম হয়, প্রপার নাউন হয়। যেহেতু এটি স্থানের নাম বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই অবশ্যই প্রপার নাউন, কারণ ঢাকা নামে অন্য কোনো সিটি নেই। আমরা 19 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটিও দেখতে পারি। 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে হুইচ অফ দ্য গ্রুপ, হুইচ গ্রুপস আর ওয়ার্ডস আর প্রপার নাউন, কোন শব্দগুলো প্রপার হবে। যেমন দেখেন ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ, বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস, সরি বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস। তাহলে এই সবগুলো কিন্তু প্লুরাল ফর্ম আছে, যেহেতু এই সবগুলোর সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম আছে, তাহলে এটা কিন্তু হবে কমন নাউন। এবার আমরা দেখতে পাচ্ছি রহিম, বাংলাদেশ, দ্য ইত্তেফাক, একটা মানুষের নাম, একটা দেশের নাম, একটা পত্রিকার নাম, একটা নাম বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই প্রপার নাউন হবে। এরপর আমরা যদি দেখি মিল্ক, ওয়াটার, আয়রন, এগুলো কিন্তু উপাদান বোঝাচ্ছে। এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, তাই না। মিল্ক দিয়ে আপনি বিভিন্ন খাবার তৈরি করতে পারেন, ওয়াটার দিয়েও পারেন, আয়রন দিয়েও পারেন। আয়রন কিন্তু লোহা, লোহা দিয়ে কিন্তু অনেক টাইপের জিনিসপত্র বানাতে পারেন, রাইট। চেয়ার বানাতে পারেন, টেবিল বানাতে পারেন। So, এটা উপাদান বাচক নাম। যেহেতু এটা উপাদানবাচক নাম তাহলে এটা হবে ম্যাটেরিয়াল নাউন। এটা কি হবে, ম্যাটেরিয়াল নাউন। দ্য লাস্ট ওয়ান ক্যাটেল, ক্যাটেল কিন্তু একটা গবাদি পশুর পাল বা ঝাঁক বোঝায়। গবাদি পশুর পাল বা ঝাঁক, পশুর পাল বা কি ঝাঁক। ক্লাস মানে কিন্তু এক ঝাঁক ছেলে মেয়ে। তারপরে হচ্ছে আর্মি, এক দল, এক বাহিনী, তাই না। তাহলে এটা কিন্তু হবে সব কালেকটিভ নাউন। এটা কি হবে, কালেকটিভ নাউন। এই ছিল ব্যাপার। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। শিক্ষার্থী এখানে এই প্রশ্নটি কিন্তু লাস্ট প্রাইমারিতে এসেছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন নাউন। গার্ল কোন নাউন এটা বোঝাতে খুবই সহজ। গার্লের প্লুরাল ফর্ম কি, গার্লস। তাহলে যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয়ই আছে, তার সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম রয়েছে, সে অবশ্যই অবশ্যই কমন নাউন হবে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা যদি 21 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি, আমরা যদি একটু 21 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, 21 নম্বর প্রশ্ন, ডেফিনেটলি আমরা 21 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন দেখবেন যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট রয়েছে। এলিফ্যান্ট একটা শ্রেণী না, একটা জাতি না। গরু একটা শ্রেণী, ছাগল আলহামদুলিল্লাহ, দুঃখ প্রকাশ করছি। যেটি নিয়ে কথা বলছিলাম যে এলিফ্যান্ট, হাতিদের একটা বাহিনী, হাতিদের একটা দল, হাতিদের একটা শ্রেণী, ছাগলের একটা শ্রেণী, গরুর একটা শ্রেণী। তো আলাদা আলাদা শ্রেণী বিভাগ রয়েছে এদের। যেহেতু যার আলাদা আলাদা শ্রেণী বিভাগ রয়েছে এবং যার একই সাথে সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয় রয়েছে, সেটা অবশ্যই অবশ্যই কমন নাউন হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, আমরা যদি এই প্রশ্নটি একটু দেখি, এই প্রশ্নটি যদি দেখি 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। এখানে টিমটা কোনটা, টিম তো একটা দল, দলগত নাম, তাই না। আর দলগত বা সমষ্টিগত নাম যদি বোঝায়, সমষ্টিগত নাম, সমষ্টিবাচক নাম যদি বোঝায়, তাহলে সেটা অবশ্যই কালেকটিভ নাউন হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি যদি দেখি,
জানতে চাওয়া হয়েছে হুইচ ইজ নট কালেক্টিভ নাউন। আমরা জানি যে পুলিশ কালেক্টিভ নাউন, একটা বাহিনী বা দল, ক্যাটেল কালেক্টিভ নাউন, অডিয়েন্স কালেক্টিভ নাউন, সিটি কালেক্টিভ নাউন না। কারণ কি, সিটির প্লুরাল ফর্ম আছে সিটিস। আমরা বলেছি যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম উভয়ই আছে সে কোনোভাবেই অন্য কোনো নাউন হতে পারবে না, সে অবভিয়াসলি কমন নাউনের বঞ্চিত হবে। তো শিক্ষার্থী, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা যদি এই প্রশ্নটি দেখি, এখানে জানতে চাওয়া হয়েছে যে হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, কোনটি ম্যাটেরিয়াল। দেখেন রিং এর প্লুরাল ফর্ম হচ্ছে রিংস, এবং রিং কিন্তু তৈরি হয়ে হয় গোল্ড দিয়ে, রিং তৈরি হয় সিলভার দিয়ে, সিলভার, রিং তৈরি হয় মেটাল দিয়ে, তাই না? এই যে মেটাল দিয়ে তৈরি হয়, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু উপাদান। আর এই উপাদান দিয়ে যেটা তৈরি হয় সেটা কিন্তু হবে অবশ্যই কমন, তাই না? রিভারের প্লুরাল ফর্ম আমরা জানি যে রিভার্স, যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে সে অবশ্যই কমন নাউন হবে। বুকের প্লুরাল ফর্ম আমরা জানি যে বুকস, তাহলে যার সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে অবশ্যই কমন নাউন হবে। তাহলে পেপার, পেপার দিয়ে কিন্তু বই তৈরি করা যায়। পেপার মানে হচ্ছে কাগজ, খবরের কাগজ না কিন্তু, শুধু কাগজকে বোঝাচ্ছে। তাহলে এই যে কাগজ দিয়ে বই তৈরি করা যায়, যেটাতে তৈরি করা হবে সেটা হবে ম্যাটেরিয়াল নাউন, আর যা তৈরি করা হবে সেটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা 25 নম্বর প্রশ্নটি দেখতে চাই। এখানে বলতেছে যে পেপার, তারপর ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক, এগুলো কোন নাউন? এটা নিঃসন্দেহে বলা যায় এটি ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলো সবই হচ্ছে উপাদান বাচক নাম। এই উপাদানগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। তার আগে একটু জেনে নিতে চাই যে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা করা হয়, আর একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন, গণনা করা হয় না। আমরা এখানে অনেকেই বলে থাকি যে কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায়, আর নন কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না। এটা আমরা ভুল বলি। আসলে গণনা করা যায় কিন্তু আমরা গণনা করি না। যেমন রাইস, কিন্তু আমরা যদি নন কাউন্টেবল নাউনের উদাহরণ লিখি, নন কাউন্টেবল নাউনের উদাহরণ খেয়াল করবেন, এই যে আমরা যদি লিখি রাইস, রাইস কিন্তু আমরা চাইলে গণনা করতে পারি, গণনা করা যায়, কিন্তু আমরা গণনা করি না বা করা হয় না। তো এই জন্য আমরা নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর কখনোই বলবো না যে গণনা করা যায় না। আমরা এখন থেকে বলবো গণনা করা হয় আর হয় না, গণনা করা হয় এবং হয় না। যেমন রাইস, যেমন আমরা বলতে পারি নিউজ, আমরা বলতে পারি ওয়ার্ক, আমরা বলতে পারি টাইম, মানি। আমি এখানে যে শব্দগুলো লিখে দিচ্ছি এই শব্দগুলো হাজারবার পরীক্ষা এসেছে, শব্দগুলো পড়বেন। ফার্নিচার, ফার্নিচার, আমরা বলতে পারি টাইম, মানি, ফুড, ফার্নিচার, একই সাথে আমরা বলতে পারি আহ, আহ, কি বলে, লাগেজ, লাগেজ, আমরা বলতে পারি ইনফরমেশন, ইনফরমেশন, আমরা বলতে পারি হচ্ছে কি বলে, ফুড, টাইম, মানি, ইনফরমেশন। 1 2 3 4 5 6 7 8, আটটা হয়েছে, আরো কয়েকটা আছে। যেমন আমরা বলতে পারি এখানে আরো কয়েকটা শব্দ আমরা এখানে বলি, তার মধ্যে রয়েছে হচ্ছে উম আমরা বলতে পারি ফার্নিচার, লাগেজ, ইনফরমেশন, টাইম, মানি, ফুড। এই যে মনে পড়ছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। একসাথে আমরা বলতে পারি অ্যাডভাইস, ঠিক আছে? আমরা অ্যাডভাইস বলতে পারি। এই তো, এই শব্দগুলো নন কাউন্টেবলে অনেকবার এসেছে, এই শব্দগুলো মনে রাখবেন। আর কাউন্টেবলে কিছু শব্দ আছে যেগুলো আমরা মনে করি নন কাউন্টেবল, একটু লিখে দিই। যেমন আইডিয়া, এটা কাউন্টেবল নাউন। ড্রিম, এটা কাউন্টেবল নাউন। তারপরে আছে প্ল্যান, এটা কাউন্টেবল নাউন। ইনভেনশন, এটা কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে জব, এটা কাউন্টেবল নাউন। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এটা কাউন্টেবল নাউন। আমি এখানে অ্যাডভার্টাইজিং লিখতে, নিজেরটা হবে অ্যাডভার্টাইজিং, এটা লিখে নিব। মনে রাখবো এখানে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে এই নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। মনে রাখবো নন কাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। কিন্তু কাউন্টেবল নাউন সিঙ্গুলার উভয় থাকবে, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে, আবার
প্লুরাল হবে, ঠিক আছে। মনে রাখবো নন কাউন্টেবল নাউনের একটাই ফর্ম, আর কাউন্টেবল নাউনের দুটি ফর্ম, সিঙ্গুলার এবং প্লুরাল। তবে এখানে একটা বিষয় রয়েছে, যেমন আমরা বলি না, রাইস ইজ ইটেন বাই মি, কেন বলি আসলে? এই রাইসটা হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন, এটি একটি নন কাউন্টেবল নাউন, এবং আমরা জানি যে নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউন সবসময় কি? সিঙ্গুলার। যেহেতু নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হয়? সিঙ্গুলার। এই জন্য মূলত আমরা রাইসের পরে ইজ বসাই। যাই হোক, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, এই প্রশ্নটা একটু দেখতে চাই। প্রশ্নটিতে জিজ্ঞাসা করা হয়েছে যে চুজ দ্য কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনটি চুজ করেন। সো ডেফিনেটলি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। যেমন স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, বালি কিন্তু একটি নন কাউন্টেবল নাউন, ঠিক আছে, বালি একটি নন কাউন্টেবল নাউন। তারপর মিউজিক, দেখেন মনে রাখবেন মিউজিক কিন্তু নন কাউন্টেবল নাউন, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন সং, সং কিন্তু কাউন্টেবল নাউন, হ্যাঁ। মিউজিক হচ্ছে সুর, সুর গোনা যায় না, কিন্তু সং হচ্ছে গান, সং হচ্ছে কি গান, কয়টা গান শুনলেন সেটা গোনা যায়, হ্যাঁ। কাউন্টেবল নাউন। এইসব কনফিউশন ক্লিয়ার করবেন। লাভ, লাভ হচ্ছে ভালোবাসা, কারো ভালোবাসা গুণে দেখা যায় না। ভালোবাসা, অনেকে হয়তো ভালোবাসা চেনেন না বা জানেন না, তাই আমি লিখে দিচ্ছি ভালোবাসা। ওকে, আমাদের একটা মেসেজ পেয়েছি নিশ্চয়ই। ওকে, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। মেসেজ কিন্তু আমরা গুনতে পারি, রাইট? আমার পরে দুইটা মেসেজ আসছে, রাইট? সো যেহেতু আমরা মেসেজ গণনা করতে পারি, তাহলে এটি হবে কিন্তু কাউন্টেবল নাউন। এটা কি হবে? কাউন্টেবল নাউন। তো মেসেজটা হবে কাউন্টেবল নাউন, এবং আমরা জানি কাউন্টেবল নাউনের দুটি ফর্ম আছে। তাহলে মেসেজের প্লুরাল ফর্ম হচ্ছে মেসেজেস, মেসেজের প্লুরাল ফর্মটা হচ্ছে মেসেজেস। আমরা এই প্রশ্নটিতে চলে যেতে চাই। আপনারা নিশ্চয়ই 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? কোনটি আনকাউন্টেবল নাউন? দেখেন, পেন এর প্লুরাল ফর্ম হচ্ছে পেন, তাহলে কাউন্টেবল। শার্ট এর প্লুরাল ফর্ম হচ্ছে শার্টস, তাহলে এটাও কাউন্টেবল। বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস, তাহলে এটাও কাউন্টেবল। কিন্তু ফুডের কিন্তু প্লুরাল ফর্ম নেই, তাহলে ফুডটা হবে কাউন্টেবল নাউন, ফুডটা হবে নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, ঠিক আছে, নন কাউন্টেবল নাউন। আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, আমরা যদি 28 নম্বর প্রশ্নটি একটু দেখি, 28 নম্বর প্রশ্নটি বলছে কোনটি কম্পাউন্ড নাউন? দুটি শব্দ মিলে একটি নাউন হলে এটি কম্পাউন্ড নাউন হয়। দুটি শব্দ মিলে, দুটি শব্দ মিলে একটি নাউন হলে, দুটি শব্দ মিলে একটি নাউন, একটি নাউন হলে কি হয়? কম্পাউন্ড নাউন হয়। কম্পাউন্ড নাউন, যেমন আমরা বলতে পারি হেয়ার ব্রাশ, কি বলতে পারি? হেয়ার ব্রাশ। এই যে দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি টাচ প্যাড, টাচ আবার প্যাড, টাচ প্যাড, দুটি শব্দ মিলে একটি হয়েছে, তাহলে এটা হবে কম্পাউন্ড নাউন, ঠিক আছে, এটি হবে কম্পাউন্ড নাউন। যেমন আমরা 28 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি কোনটি কম্পাউন্ড নাউন? এ নাম্বারটা, হেড মাস্টার, দুটি শব্দ মিলে একটি নতুন শব্দ হয়েছে। যেমন আমরা 29 নম্বর প্রশ্নটি দেখতে পারি, এই যে যে উদাহরণটা আমি দিলাম, হুইচ অন ইজ আ কম্পাউন্ড নাউন, কোনটি কম্পাউন্ড নাউন? ডেফিনেটলি হেয়ার ব্রাশ হবে। হেয়ার ব্রাশ দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, চেঞ্জিং নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু না আগে পড়ছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, এরা সবাই কিন্তু সিঙ্গুলার। তারপরে হচ্ছে প্রপার নাউন, এরা সবাই কিন্তু সিঙ্গুলার, পড়ছিলাম আমরা কিছুক্ষণ আগে, সিঙ্গুলার। আবার কমন নাউনটা কিন্তু আবার সবসময় প্লুরাল, কমন, সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে কমন নাউন, রাইট? তো বিষয়টা হচ্ছে, মনে করেন আপনি একজন অবিবাহিত ছেলে। সো আপনি অবিবাহিত ছেলে, এখন আপনাদের এলাকায় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, বিবাহিত এবং অবিবাহিত, তাহলে আপনি কোন দলে খেলবেন? অবিবাহিত দলে খেলবেন, কারণ আপনি তো অবিবাহিত। কিন্তু পরবর্তী সময় আবার যখন আপনি এলাকায় গিয়েছেন, তখন বিয়ে শাদী করে গিয়েছেন। এবছরও আপনাদের এলাকায় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, এখনো টিম করা হয়েছে দুইটা, একটা হচ্ছে বিবাহিত আর একটা অবিবাহিত। এখন আপনি কোন টিমে খেলবেন? এখন কিন্তু আপনাকে বিবাহিত টিমে খেলতে হবে, কারণ আপনি তো এবার বিয়ে করে ফেলছেন। ঠিক তেমনি ভাবে এইখানে এই অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, এরা সিঙ্গুলার। যদি এরা প্লুরাল হয়, যদি এরা প্লুরাল হয়, প্লুরাল হয়, তাহলে কমন নাউন, তাহলে কোন নাউন? কমন নাউন। কিভাবে? যেমন আমরা জানি কিন্তু
যে আহ, কি বলে ক্লাস ক্লাস কিন্তু একটা কালেকটিভ নাউন। ক্লাস একটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কিন্তু আমি যদি এখানে বলি টু ক্লাসেস, টু ক্লাসেস, দেখেন তো ক্লাসটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে এটা এখন কমন নাউন হয়ে গেছে, এই নাউন হয়ে গেছে কমন। যারা আমরা জানি গ্রুপ, গ্রুপ কিন্তু একটা কালেকটিভ নাউন। গ্রুপ কি নাউন? কালেকটিভ। কিন্তু আমি যদি বলি এখানে তিনটা গ্রুপ আছে, থ্রি গ্রুপস, থ্রি গ্রুপস, তিনটা গ্রুপ আছে। গ্রুপস যেহেতু প্লুরাল হয়ে গিয়েছে, আর কালেকটিভ নাউন যেহেতু প্লুরাল হতে পারে না, হতে পারে কমন নাউন, যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে তাই সেটা কমন নাউন হয়ে গেছে। এটা সবাই মাথায় রাখবো। যেমন এখানে দেখতে পাচ্ছি দেয়ার আর 10 ক্লাসেস, এই যে ক্লাসের শব্দটা প্লুরাল হয়ে গেছে, তার মানে সেটা অবশ্যই অবশ্যই আর কালেকটিভ নাউন হবে না, সেটা অবশ্যই অবশ্যই আর কালেকটিভ নাউন হবে না। তাহলে কোনটা উত্তর হবে? এই যে আপনি যেটা মনে করছেন ওটাই উত্তর, কমন নাউন। আমরা আরেকটু দেখি, আমরা যদি এই শব্দটি একটু দেখি, এইটার দুটি একটু দেখার চেষ্টা করি। মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, একজনকে কিন্তু আমরা বাদ দিছি, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। এরা যদি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেয়ে বসে, কোথায় বসে? আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেয়ে বসে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে, তাহলে সেই নাউনগুলো কমন নাউন হয়ে যাবে। কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। যেমন আমরা যদি বলি হি ইজ দ্য সাকিব অফ ঢাকা, সে ঢাকার সাকিব। খেয়াল করেন তো, এইখানে যে আমরা খেয়াল করি, এই সাকিব শব্দটি একটি প্রপার নাউন হলেও সাকিব শব্দটি আর্টিকেল এবং প্রিপজিশনে কোথায় বসেছে? মাঝে বসেছে। তাহলে সেটি কিন্তু এখন কমন নাউন হয়ে গেছে। যেমন আমরা যদি এই প্রশ্নটি খেয়াল করি, 32 নাম্বার, দেখতে পাচ্ছি দে প্রেইজ দ্য অনেস্টি। খেয়াল করেন, অনেস্টি কিন্তু মূলত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসেছে। তাহলে সেটিকে আমরা কি নাউনে বলবো? অবশ্যই অবশ্যই কমন নাউন হিসেবে ডাকবো। তো শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা এতক্ষণ ধরে যা পড়ছিলাম তা ছিল হচ্ছে নাউন। এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোনাউন। আমরা এখন প্রোনাউন নিয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন নাউন শব্দের অর্থটি ছিল কিন্তু নাম, কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি প্রো, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, এবং নাউন শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে নামের পরিবর্তে যেটা বসবে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আমরা সাকিবের পরিবর্তে বলতে পারি হি, আমরা টিনার পরিবর্তে বলতে পারি সি, আমরা আহ বলতে পারি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পরিবর্তে আমরা বলতে পারি সি, অথবা অনেকেই ইট ব্যবহার করে থাকে, দুইটি ব্যবহার করা যাবে। তো এই ছিল ব্যাপার প্রোনাউনের। একটা সংজ্ঞা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন এই প্রোনাউন, একটি প্রোনাউন টেক্স গ্রহণ করে দ্য প্লেস, স্থান গ্রহণ করে, টেক্স দ্য প্লেস অফ আ ড্যাশ, একটা প্রোনাউন কার স্থানটি দখল করে? তাহলে একটা প্রোনাউন নাউনের স্থান দখল করে, শেষ। আবার প্রোনাউন কিন্তু নাউনের অল্টারনেটিভ হিসেবে কাজ করছে বা সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। সাবস্টিটিউট জিনিসটা কি? যেমন আপনার বাসায় চা নেই, তাহলে আপনি কফি খাচ্ছেন বা কফি দিয়ে চা খাচ্ছেন। আপনার বাসায় হয়তো চিনি নেই, আপনি গুড় খাচ্ছেন। সো দিস ইজ কল অল্টারনেটিভ। তো এই অল্টারনেটিভের আরেকটা শব্দ হচ্ছে সাবস্টিটিউট। এই প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউট ওয়ার্ড। তাহলে প্রোনাউন ইজ এ, প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউট ওয়ার্ড, ঠিক আছে? কারণ এটি আরেকটির পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে বসে, তাই। প্রোনাউন মূলত 8 প্রকার। আমরা 8 প্রকার প্রোনাউন নিয়ে নিচে কথাবার্তা বলবো। আমরা প্রথমে 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি নিয়ে কথা বলতে চাই। এই প্রশ্নের উত্তরটি ডেফিনেটলি আপনারা দিবেন। লেখা রয়েছে এ ওয়ার্ড দ্যাট টেক্স, একটি শব্দ যেটা গ্রহণ করে, দ্য প্লেস স্থান গ্রহণ করে, অফ এ নাউন নাউনের স্থান দখল করে, ইজ কল্ড তাকে কি বলা হয়? তাকে অবশ্যই অবশ্যই প্রোনাউন বলা হয়। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনকে মূলত 8 ভাগে ভাগ করা যায়। প্রোনাউনকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। প্রথমে থাকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এরপরে রয়েছে ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, এরপরে রয়েছে রিলেটিভ প্রোনাউন,
রিলেটিভ প্রোনাউন রয়েছে। 4 নাম্বার ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন এর সাথে রয়েছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সাথে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এর সাথে আছে রিফ্লেক্সিভের পরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন নিয়ে আমরা প্রথমে কথা বলবো। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা যে প্রোনাউনটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। যে প্রোনাউনগুলো দিয়ে ব্যক্তি বোঝাবে সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? যেমন আই দিয়ে ব্যক্তি বোঝায়, উই দিয়ে ব্যক্তি বোঝায়, ইউ দিয়ে ব্যক্তি বোঝায়, হি, শি, দে, ওয়ান, দিস, হু এগুলো দিয়ে ব্যক্তি বোঝায়। অনেকে হয়তো বলবেন যে স্যার ইট দ্বারা কিভাবে ব্যক্তি বোঝায়। যেমন আমি যদি বলি ইট ইজ আ নাইস বেবি, এটা একটা খুব সুন্দর বাচ্চা। তো বেবিদের ক্ষেত্রে তো আমরা ছেলে মেয়ে নির্দেশ করতে পারি না যে বেবিটা কি ছেলে নাকি মেয়ে। তো আপনি দূর থেকে একটা বাচ্চাকে দেখছেন বা কাপড় পরে আছে একটা বাচ্চা, তাকে দেখে তো বোঝার উপায় নেই সে ছেলে না মেয়ে। তো বেবি বা চাইল্ড এদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি না বা সি ব্যবহার করি না। হি সি ব্যবহার না করে তাদের পরিবর্তে আমরা ব্যবহার করি কি ইট। এই জন্য বেবি আবার চাইল্ডের ক্ষেত্রে যদি ইট ব্যবহার করা হচ্ছে তাই ইটটাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। ঠিক আছে? কিন্তু আবার যদি বলি ইট ইজ আ মার্কার, ইট ইজ আ মার্কার, এইখানে কিন্তু ইট দ্বারা মার্কারকে বোঝাচ্ছে, বস্তুকেই বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু ইমপার্সোনাল। এখানে কি ইমপার্সোনাল। ঠিক আছে? তাহলে ইট ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে, এই জন্য এটাকে আমরা ব্যক্তির মধ্যে অ্যাড করেছি। আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এই যে আমরা শুরুতে যে লিস্টটা দেখলাম, এখানে এই সাবজেক্টিভ প্রোনাউন গুলো কোথায় বসে বা অবজেক্টিভ প্রোনাউন গুলো কোথায় বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে এবং পসেসিভ প্রোনাউন কোথায় ব্যবহৃত হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা লিখে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন থেকে দুটি প্রশ্ন আসতে পারে। একটি হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। বি ভার্ব এর পরে, বি ভার্ব তো আমরা সবাই চিনি, am is are was are be being be, having সরি am is are was are be being been এগুলো। বি ভার্বের পরে, বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে, মাথায় রাখবো। তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। আরেকটা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এটা খুবই সহজ একটা কথাবার্তা যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এটা কঠিন কোনো কথা নয়। সো নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সো সাবজেক্ট হিসেবে মনে রাখবেন সাবজেক্টিভ প্রোনাউন বসে কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। হ্যাঁ, সো আপনারা যদি এই 2 নম্বর প্রশ্নটি দেখেন, লেখা রয়েছে ইট ইজ নট হু আর দে টু ব্লেম। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ আছে। ইজটা কিন্তু ডেফিনেটলি একটা বি ভার্ব। আর আপনি নিশ্চয়ই জানেন যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেহেতু বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউনই বসে, উত্তর কোনটি হবে আপনি চাইলে কিন্তু লিখতে পারেন। এটি সাবজেক্টিভ নয়, এটিও সাবজেক্টিভ নয়, এটিও সাবজেক্টিভ নয়। সাবজেক্টিভ কিন্তু হু। হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সরি উই, উইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা পরবর্তী প্রশ্নটি যদি দেখি, এই প্রশ্নটি যদি দেখি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি খেয়াল করেন, আপনি সঠিক উত্তর দিতে পারবেন। এখানে ওয়্যার রয়েছে। ওয়্যারটা কিন্তু একটা বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে কি বসে? বি ভার্বের পরে কি বসে স্যার? সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে বি ভার্বের পরে যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে দিস ইজ হিম হবে না, হিজ হবে না, হিমসেলফ হবে না, দিস ইজ হি হবে, বিকজ হিটাই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আমরা নিশ্চয়ই সাবজেক্টিভ প্রোনাউন চিনি, যারা চিনবো না তারা ওই আমার দেওয়া চার্টটা পড়ে ফেলবেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই, এই প্রশ্নটি দেখতে চাই। এই প্রশ্নটিতে আমরা পড়ব অবজেক্টিভ প্রোনাউন। এখন অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে সেটার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এটা মাথায় রাখবো। প্রিপোজিশন এর পরে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। অবজেক্টিভ প্রোনাউনে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। লিখে রাখবেন প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস। এই যে দেখেন প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ আস বসছে। উই হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ কিন্তু আস।
সো আস বসে, পরে কি লেখা আছে, দ্য সেকেন্ড হাফ টু দ্যাশ, এই যে টু এর পরে অবজেক্টিভ প্রোনাউন, দোজ হবে না, দে হবে না, দেয়ার হবে না, এই দে হবে, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এটা কি প্রোনাউন? অবজেক্টিভ প্রোনাউন। আমরা যদি 4 নম্বরের পরে 5 নম্বর প্রশ্নটিতে চলে যাই, 5 নম্বর প্রশ্নটি দেখতে পাবেন লেখা রয়েছে একটা সিরিজ। সিরিজটা কি? প্রোনাউনে একটা সিরিজ আছে, অবজেক্টিভ প্রোনাউন হোক বা সাবজেক্টিভ প্রোনাউন, একটা সিরিজ আছে। সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর একটা হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, মানে 123, 231। সেটা দিয়ে স্যার কি বোঝাচ্ছেন? এই 1 দিয়ে বোঝাচ্ছে আসলে ফার্স্ট পারসন, 2 দিয়ে বোঝাচ্ছে সেকেন্ড পারসন, 3 দিয়ে বোঝাচ্ছে থার্ড পারসন। ব্যাপারটা কেমন স্যার? যেমন আই এবং উইকে আমরা বলি ফার্স্ট পারসন, আই, মি, মাই, মাইন, উই আস, আর উই আস, আওয়ার, আওয়ার্স, এগুলোকে বলা হয় ফার্স্ট পারসন, তাই না? তারপরে ইউ যেটা আছে, ইউ এর সবগুলোকে বলা হয় সেকেন্ড পারসন। আর বাকি পৃথিবীতে বাকি সবকে আমরা বলি থার্ড পারসন। তো প্রোনাউনের এইরকম একটা সিকুয়েন্স ফলো করতে হয়, 123 আর 231। ব্যাপারটা কেমন? যদি দোষ বোঝালে 123, মনে রাখবেন সেন্টেন্সটি দ্বারা যদি দোষ বোঝায়, দোষ বোঝালে 123 সেটা ফলো করব। আর দোষ না বোঝালে 231 সেটা ফলো করব। দোষ না বোঝালে, যেমন এই সেন্টেন্সে রয়েছে গিলটি, গিলটি মানে তো দোষ, এটা দিয়ে দোষ বোঝাচ্ছে এই সেন্টেন্স দ্বারা। যেহেতু এই সেন্টেন্স দ্বারা দোষ বোঝাচ্ছে, দোষ বোঝালে তো আমরা 123 ফলো করি, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। তাহলে এটাতে ফার্স্ট পার্সন শুরুতে নেই, এটাতেও নাই, কিন্তু এটাতে ফার্স্ট পার্সন আছে, এটাতে ফার্স্ট পার্সন, এটাতে সেকেন্ড পার্সন, এটাতেও সেকেন্ড পার্সন, এটাতে থার্ড পার্সন, এটাতেও থার্ড পার্সন, মিলে গেছে, দেখেন 123। আবার এখানে 123। তো খেয়াল করেন এখানে তো সাবজেক্ট হিসেবে 3 জন আছে, কয়জন? 3 জন। তো 3 জন যেহেতু, তার মানে তো সাবজেক্টটা কি? প্লুরাল। আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি হয়? ভার্বটাও প্লুরাল হয়, তাহলে আর হবে, ইজটা হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা আরেকটি প্রশ্ন দেখতে চাই। এই প্রশ্নটি দেখতে পাচ্ছি ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলো? যেমন আমরা লিখতে পারি এভরি, সরি, আমরা লিখতে পারি সাম, সামওয়ান, সামথিং, সামবডি। এভরিও আমরা লিখবো। আমরা লিখতে পারি সাম, সামওয়ান, সামওয়ান, সামথিং, সামওয়ান, সামথিং, সামবডি। এবার আমরা লিখতে পারি এনি, এনিওয়ান, এনিথিং, এনিবডি। এবার আমরা লিখতে পারি নো ওয়ান। নো ওয়ানকে কিন্তু আমরা সংক্ষেপে নান বলি, প্রিয় শিক্ষার্থী। নো ওয়ান, নাথিং, নো বডি। তারপরে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি। এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি। ঠিক আছে? আর এর সাথে আরো অনেকগুলো আছে, যেমন আমরা বলতে পারি ফিউ, এ ফিউ, লিটিল, আ লিটিল, মেনি, মাচ, অল বোথ। এগুলো আসলে সব নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। যেমন সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য ডোর, সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য ডোর, কেউ একজন দরজাটা ভেঙেছে। কে ভেঙেছে? সামওয়ান, নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, এই জন্য এগুলোকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্ট প্রোনাউন। এইখানে আমি যে একটা বক্সের মধ্যে কয়েকটা শব্দ রাখছি, এরা মনে রাখবেন এরা সিঙ্গুলার। মনে রাখবেন এরা সিঙ্গুলার, তাই এদের ভার্ব সিঙ্গুলার, তাই এদের ভার্বও সিঙ্গুলার, এবং প্রোনাউনও সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। ঠিক আছে? যেমন এখানে দেখেন সামওয়ান, এটা সিঙ্গুলার, এই জন্য দেখেন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। তো এটা মাথায় রাখবেন। আমরা যদি এই প্রশ্নটি দেখি, এখানে জানতে চাওয়া হচ্ছে এনি। আমরা দেখতে পাচ্ছি এনি, এনিওয়ান, সামওয়ান, সামওয়ান, এগুলো কোন প্রোনাউন? এগুলো সবই হবে ইনডিফিনাইট প্রোনাউন। নিঃসন্দেহে, আপনার কোনো সন্দেহের কিছু নাই, এগুলো সবই ইনডিফিনাইট প্রোনাউন। আমরা 7 নম্বর যে প্রশ্নটা, এরপরেরটায় চলে যাচ্ছি, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হু, হুইচ, হোয়াট, ওয়াই, হোয়ার, হোয়েন, হোম, হুজ, হাউ, হাউ মাচ, হাউ মেনি।
এগুলোকে সব ইনডিফিনাইট প্রোনাউন বলা হয়, এক কথায় ডাব্লিউএইচ ওয়ার্ড আপনি বলতে পারেন। তবে একটু সমস্যা আছে, এই ইনডিফিনাইট প্রোনাউন গুলোকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। তার মানে যাহা ইন্টারোগেটিভ তাহাই রিলেটিভ প্রোনাউন। এখানেই ঝামেলা, এই ঝামেলাটা আমরা এখন পার হওয়ার চেষ্টা করব। এখানেও হু, হুইচ, হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হুম, হুজ, হাউ, দ্যাট। এখানে একটা বেশি এসেছে, দেখেন, দ্যাট, হাউ মাচ, হাউ মেনি। শোনেন, রিলেটিভ মানে হচ্ছে রিলেশন করা, যুক্ত করা। তার মানে যুক্ত করবে, এই করবে, যুক্ত করবে, মানে কনজাংশনের মতো করে কাজ করবে, কনজাংশনের মতো। আর এটা হচ্ছে প্রশ্ন করবে, ইন্টিগ্রেট করা মানে প্রশ্ন করা, তাহলে প্রশ্ন করবে, দ্যাট মিনস ডাব্লিউএস ওয়ার্ড। যেমন আমরা এখানে দেখতে পারি, ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ, তুমি কই থাকো। আবার আই নো, আমি জানি, ওয়ার ইউ লিভ, ওয়ার ইউ লিভ, আমি জানি তুমি কই থাকো। দেখেন, দুটি সেন্টেন্সেই কিন্তু হোয়ার আছে, এই ওয়ারটা দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে, তো এটা কিন্তু হবে রিলেটিভ। আর এই হোয়ারটা প্রশ্ন করেছে, তো এটি কিন্তু হবে ইন্টারোগেটিভ, এটি হবে ইন্টারোগেটিভ। ওকে, সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যদি দেখি, এখানে বলা হচ্ছে যে হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, কার সাথে তুমি দেখা করছিলে, এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে। আর যদি এটা দুটি সেন্টেন্সকে যুক্ত করতো তাহলে এটা রিলেটিভ হয়ে যেত। এই যে রিলেটিভের কথা এখানে বলা হয়েছে, আমরা একটা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। যে এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ প্রোনাউন, কোনটি রিলেটিভ প্রোনাউন, হু, হুটা রিলেটিভ প্রোনাউন, কারণ এটা ডাব্লিউএস ওয়ার্ড। দেন এখানে বলা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, হু, হুইচ এবং হুম, মনে রাখবেন এই দুইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। কি প্রোনাউন? সাবজেক্টিভ। আর এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হু দিয়ে ব্যক্তি বোঝায়, হু দিয়ে ব্যক্তি, আর হুইচ দিয়ে বস্তু বোঝায়। আচ্ছা, এইখানে এটা বসানোর টেকনিক আপনাদেরকে শেখাই দিব। টেকনিকটা এরকম, আপনারা এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব খোঁজার বের করার চেষ্টা করবেন। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি দেখেন যে কয়টা ফাইনাইট ভার্ব আছে সে কয়টাই সাবজেক্ট আছে, তাহলে আপনি হুম ব্যবহার করবেন। দেখেন দুইটা ফাইনাইট ভার্ব, দুইটাই সাবজেক্ট। কিন্তু মনে করেন এখানে তিনটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু দুইটা সাবজেক্ট আছে, দেখেন যা ফাইনাইট ভার্ব আছে তার থেকে কম সাবজেক্ট আছে, তাহলে কম যেহেতু সাবজেক্ট আছে তাহলে আপনি এখানে হু বা হুইচ ব্যবহার করবেন, হু বা হুইচ, হু বা হুইচ। কারণ হু বা হুইচ কেন ব্যবহার করবেন স্যার? কারণ এখানে সাবজেক্ট কম আছে, হু বা হুইচ তো সাবজেক্টের কাজ করে, তাই আমরা হু বা হুইচ আনবো। যেমন আমি একটা উদাহরণ লিখি, আই নো দ্য বয়, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, ড্যাশ কেম হেয়ার, যেখানে এসেছিল। খেয়াল করেন, এই নো ভার্বের সাবজেক্ট আছে কিন্তু কেম ভার্বের সাবজেক্ট নেই। তার মানে ফাইনাইট ভার্ব পেয়েছেন কটা? দুইটা, কিন্তু সাবজেক্ট পেয়েছেন কটা? একটা। তার মানে আপনার সাবজেক্ট কম আছে। সাবজেক্ট কম তাহলে তো আপনি সাবজেক্টই আনবেন, তাহলে হু হুইস আনবেন। এখানে দা বয় আছে, এটা তো ব্যক্তি, ব্যক্তি থাকলে তো হু আনতে হয়, তাই হু বসাবো। আবার যদি আমি লিখতাম, এখানে আরেকটা সেন্টেন্স যদি লিখতাম এভাবে, আই নো দ্য বয়, আই নো দ্য বয়, দ্য বয় ড্যাশ ইউ কল্ড ইয়েস্টারডে, ড্যাশ ইউ কল্ড ইয়েস্টারডে, যাকে তুমি গতকাল দেখেছিলে। খেয়াল করেন তো, এই কল্ড ভার্বের সাবজেক্ট ইউ, আবার নো ভার্বের সাবজেক্ট আই, তাহলে আপনার ফাইনাইট ভার্ব পেয়েছেন কয়টা? দুইটা। আবার সাবজেক্টও পেয়েছেন কয়টা? দুইটা। যে কয়টা ভার্ব আছে সে কয়টাই সাবজেক্ট আছে, তাহলে অতিরিক্ত তার সাবজেক্ট আনার দরকার নেই, তাই আপনি হুম বসাই দেন। যেমন আমরা এই প্রশ্নটা দেখতে পারি, এখানে রয়েছে মিট, মিট ভার্বের সাবজেক্ট আছে, আবার স ভার্বের সাবজেক্ট আছে। যে কটা ভার্ব আছে সে কটাই সাবজেক্ট আছে, তারপর দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, তাহলে আমার এখানে লাগবে হুম। উত্তরটা হবে এ। আমরা যদি এই প্রশ্নটি দেখি, যেমন এই ইজ ভার্বের সাবজেক্ট নেই কিন্তু ওয়াজ ভার্বের সাবজেক্ট আছে, তাহলে ফাইনাইট ভার্ব আছে দুইটা কিন্তু সাবজেক্ট আছে কয়টা? একটা। তাহলে সাবজেক্ট কম আছে না, তাহলে আপনার সাবজেক্ট লাগবে, আর সাবজেক্ট হিসেবে হু হুইজ বসে। যেহেতু নজরুল ব্যক্তি তাই আপনি হু দিয়ে যুক্ত করবেন। যেমন আমরা আরেকটু যদি সামনে দিকে দেখি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো আসলে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে চারটা, সেটা হচ্ছে দিস, দ্যাট এবং দিস
ও দোজ, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে রাখবেন এই যে দিস এবং দ্যাট আছে, এরা দুজনে কিন্তু সিঙ্গুলার। সিঙ্গুলার। দিস এবং দোজ আছে, এরা কিন্তু প্লুরাল। আচ্ছা, এবং মনে রাখবেন একই সাথে যে এই যে দিস এবং দিস আছে, এই দুইটা এরা কিন্তু কাছে বোঝায়। কোথায় বোঝায়? কাছে। আর দ্যাট আর দোজ যেটা আছে, এই দুটো দিয়ে কিন্তু দূরে বোঝায়। কোথায় বোঝায়? দূরে। যেমন এরা যেহেতু সিঙ্গুলার, এদের পরে নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, যেমন দিস বয়, দেখছেন? কিন্তু আমি যদি লিখি দিস বয়েজ, ঠিক আছে, এটা সিঙ্গুলার তাই এটা সিঙ্গুলার, এটা প্লুরাল তাই এটা প্লুরাল। কিন্তু আমি যদি লিখি দ্যাট গার্ল, এই যে সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। কিন্তু আমি যদি লিখি দোজ গার্লস, কি কেন হলো? এটা প্লুরাল কারণ এটা প্লুরাল। এবারে খেয়াল করেন, কাছে আমি একটা ছেলে আঁকাইলাম, এই যে কাছে একটা ছেলে আছে আমার কাছে, তাহলে বলতে হবে দিস বয়। কিন্তু আমি যদি দূরে একটা ছেলেকে আঁকাই, এই যে দূরে, অনেক দূরে, তাহলে বলতে হবে দ্যাট বয়। ঠিক আছে? আবার আমি কাছে মনে করেন কয়েকটা ছেলেকে আঁকালাম, এই যে কয়েকটা ছেলে আঁকালাম কাছে, তাহলে অনেকগুলো যেহেতু, তাহলে প্লুরাল হবে, তাহলে বলতে হবে দিস বয়েজ, এই ছেলেগুলো। যদি দূরে অনেকগুলো ছেলে আঁকাই, এই যে আরো অনেকগুলো ছেলে আঁকালাম, তাহলে এখানে বলতে হবে দোজ বয়েজ। বলতে হবে দোজ বয়েজ। এই হচ্ছে ব্যাপার। ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশক, নির্দেশ করে। এই যে কাছে দূরে নির্দেশ করলো, এই জন্য এগুলো বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে বলা হচ্ছে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অবশ্যই দোজ হবে। পরেরটা বলা হচ্ছে এখানে যে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে চারটা, সেটা হচ্ছে ইচ, এভরি, ইচ এভরি, এইদার এবং নেইদার। কি বললাম? ইচ এভরি এইদার নেইদার, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? যে which of the following word is an example of distributive pronoun? নিচে কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এক্সাম্পল? ডেফিনেটলি উত্তরটা হবে এইদার। আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, বুঝতেই পারছেন এক ক্লাসে আমরা অনেক টপিক পড়ার চেষ্টা করছি, এটা একটা মাল্টি ডাইভার্সিফাইড ব্যাপার স্যাপার। এখানে আমরা দেখবো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সবাই চিনি মোটামুটি, যেমন মাই সেলফ, বলতে পারি ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, বলতে পারি হার সেলফ, যেমন আমরা বলতে পারি আওয়ার সেলফ, themselves, itself, yourself। মনে রাখবেন সাবজেক্ট এবং অবজেক্ট, অবজেক্ট একই হলে, একই ব্যক্তি বস্তু হলে, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হলে, অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ কি বসে? প্রোনাউন বসে। ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল আমরা এটা বলতে পারি হি অলওয়েজ, সে সব সময়, টক্স কথা বলে, অ্যাবাউট দ্যাশ, সে সময় কার সম্পর্কে কথা বলে? সে সময় তার নিজের সম্পর্কে কথা বলে। এই যে সে তার নিজের সম্পর্কে কথা বলে, সাবজেক্ট এবং অবজেক্ট যেহেতু একই ব্যক্তি, এই জন্য আমরা হিমসেলফ বসাই দিলাম। শেষ। এরপর আমরা একটু দেখবো রিফ্লেক্সিভ প্রোনাউন বলছে নিচে কোনটি। একদমই সহজ, রিফ্লেক্সিভ প্রোনাউন শেষে অবশ্যই সেলফ থাকে, নাহলে সেলফ থাকে, এটা চেনা যায় খুব সহজে। আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, এইখানে দেখেন নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না, শি অলওয়েজ টকস অ্যাবাউট হার সেলফ। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হওয়ায় আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে দিয়েছি। আমরা যদি দেখি রেসিপ্রোকাল প্রোনাউন, খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, অন অ্যানাদার। একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। দুইয়ের মধ্যে বোঝাইতে আমরা ইচ আদার ব্যবহার করি। দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে আমরা ইচ আদার। আর দুইয়ের অধিক হলে, দুইয়ের অধিক, দুইয়ের অধিক যদি হয় তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করি। যেমন আমরা যদি বলি টু সিস্টার্স, টু সিস্টার্স লাভ, দুই বোন ভালোবাসে ইচ আদার, একে অন্যকে ভালোবাসে। ঠিক আছে? কিন্তু আমরা যদি লিখতাম থ্রি সিস্টার্স, থ্রি সিস্টার্স লাভ, তিন বোন ভালোবাসে ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার কেন হলো? কারণ এই যে দুইয়ের অধিক হয়েছে, দুইয়ের অধিক, দুইয়ের অধিক
ওকে, তো যেহেতু দুইয়ের অধিক তাই আমরা অন অ্যানাদার ব্যবহার করলাম। এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে থ্রি সিস্টার, তো থ্রি সিস্টার যেহেতু আছে তাহলে লাভ কি হবে? ইচ আদার হবে না, ইচ আদার হবে না, তাহলে থ্রি সিস্টার অন অ্যানাদার হবে। এটা কেন হলো না? কারণ সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আর এস বাই এস যুক্ত হয় না, সেটা উত্তর হবে না, উত্তর হবে বি। এরপরে যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি, এখানে দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং, এটা সেম প্রশ্ন, থ্রি সিস্টার লাভ ওয়ান অ্যানাদার, এটা দেখার কিছু নাই। আমরা একটু সামনের দিকে যাব। ওকে, তো এই ছিল কথাবার্তা। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার চাইলে এখন প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার চাইলে এখন প্রশ্ন করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, আপনাদেরকে কিছুক্ষণ সময় দিতে চাই আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান। এবং আপনারা যদি অবভিয়াসলি একজন ব্যাংকার হতে চান, ইসলামী ব্যাংকের একজন ব্যাংকার হতে চান, তাহলে আমি আশা করব যে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, আমাদের গাইডলাইন মেনে পড়াশোনা করবেন, নিশ্চিতভাবে আপনি একজন ব্যাংকার হতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। প্রশ্ন তো ছিল হচ্ছে কর্তৃপক্ষের কাছে, এখন কি কর্তৃপক্ষের কেউ আছে কিনা? জি ভাই, আসি বলেন। প্রশ্ন হচ্ছে ভালো মানে থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসগুলা যে, বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান। আচ্ছা ওকে স্যার। ভাই জি, শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে মানে প্রবেশনারি অফিসারের জন্য যে কোর্সটা, এই ক্ষেত্রে তো জানুয়ারির হচ্ছে কোনো রুটিন দেওয়া হয় নাই, আর হচ্ছে মানে কিভাবে আমরা এটা সামনের দিকে ফলো করতে পারি, কবে নাগাদ হচ্ছে স্যাররা দিতে পারে, যেহেতু একটা সার্কুলার অলরেডি ফিল্ড অফিসারের জন্য দিয়ে দিছে। তো এই বিষয়ে একটু জানার জন্য আর কি। আর হচ্ছে হঠাৎ করে দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে মানে হচ্ছে পড়াশোনায় একটু ভাটা পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। সেক্ষেত্রে যদি একটু ম্যাচ আপে রাখা যায় তাহলে মনে হচ্ছে আর একটু বেশি আমাদের ইয়ে থাকে আর কি, থাকতো। আচ্ছা। অবশ্যই ভাই, আমরাও চেষ্টা করতেছি যে আমাদের এন্ড থেকে যেভাবে গাইডলাইন বা প্রোগ্রামটা সেট করলে আপনাদের জন্য বেটার হবে, আমরাও সেরকম চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনাদের কি দেখে জানো? দেখে বাইরে জুতা আছে কি জুতা আছে মানে আমি আছি মাঝে মধ্যে জুতা না থাকলেও দেখে এই টাইমে তো সেরমের বাইরে থাকে। সরি। ধীরে করে করে আজকে দিনে হ্যাঁ, আই এম সো সরি। আচ্ছা, জি ভাই, বলছি অ্যাকচুয়ালি যে আপনাদের আপনাদের এন্ড থেকে যে ধরনের কোশ্চেন গুলো আসতেছে আপনারা একটু করেন, আমি